দিয়ে দাও। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সমসাময়িক বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন সবার আগে দেশ অনুষ্ঠানের আজকে আমরা যে বিষয়টি নির্ধারণ করেছি করোনা কি নিয়ন্ত্রণে, এই বিষয়ের উপরে আজকে আলোচনা করার জন্য তিনজন অতিথি আমাদের সাথে যুক্ত রয়েছেন আদিবা আঞ্জুম মিতা, সংসদ সদস্য এবং মহিলা যুবলীগের অন্যতম সহসভাপতি। আমাদের সাথে আরো যুক্ত রয়েছেন বিলকিস ইসলাম, সাবেক সংসদ সদস্য, জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নেত্রী। আমাদের সাথে আরো যুক্ত রয়েছেন জনাব নাজিব আকবর, সিনিয়র যুগ্ম মহাসচিব, প্রগতিশীল গণতান্ত্রিক দল পিডিবি। আমরা তিনজন অতিথিকে শ্যামল বাংলার নিয়মিত আয়োজনের পক্ষ থেকে আমরা আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমরা শুরু করতে চাই। আমাদের এই লাইভ অনুষ্ঠানটি 4টি মাধ্যমে আমাদের সম্প্রচারিত হয়ে থাকে: শ্যামল বাংলা tv.com, শ্যামল বাংলা ফেসবুক পেজ, শ্যামল বাংলা টিভি ফেসবুক পেজ এবং শ্যামল বাংলা .net। আপনারা যারা আমাদেরকে শুনছেন, দেখছেন এবং যারা অতিথি রয়েছেন, সবাইকে অনুরোধ করবো যে আমাদের পেজটি শেয়ার করে আমাদের সাথে যুক্ত থাকার জন্য অন্যদেরকে সহযোগিতা করবেন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই, সেই বিষয়টি নিয়ে আমি প্রথমে আদিবা আঞ্জুম মিতা আপার কাছে যেতে চাই। মিতা আপা, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আমরা প্রতিনিয়ত নতুন নতুন সাবজেক্ট নিয়ে দেশের সমসাময়িক বিভিন্ন সমস্যা নিয়ে আপনাদের সামনে, দর্শক শ্রোতার সামনে আমরা উপস্থিত হতে চাই, চেষ্টা করি। আজকেও তেমন একটি বিষয়, করোনা কি নিয়ন্ত্রণে। এই বিষয়টা হচ্ছে যে আপনার সারা দেশে এবং ঈদকে সামনে রেখে, আমাদের পবিত্র কোরবানকে সামনে রেখে যেই অবস্থা ঘর থেকে বেরোলে দেখা যায়, তাতে মনে হয় যে আমাদের দেশে করোনা নিয়ন্ত্রণে চলে এসেছে। তো এই বিষয়কে উপজীব্য করে আমরা আজকের আলোচনার সূত্রপাত করার চেষ্টা করছি। আমি শুরুতেই আপনার কাছে জানতে চাইবো যে এই যে অবস্থা আমাদের দেশের এখন, সারা দেশেই, বিশেষ করে আরেকটা জিনিস আমি এখানে উল্লেখ করতে চাই যে আপনার গরুর বাজার, গরুর হাট, এটা আগে যে পরিমাণে ছিল এটা অনেক সংকুচিত করে কমানো হয়েছে। তো এতে করে আপনার যেখানে হাট যদি বেশি হইতো, তাহলে পরে মানুষ ডিসেন্ট্রালাইজ হইতো, বিভিন্ন হাটে যাওয়া। এখন তাতে করে হাট কমানোর ফলে দেখা গেছে যে এখানে ভিড় আরো বেশি হচ্ছে। এই সব বিষয় নিয়ে আপনি আপনার মন্তব্য জানতে চাই, জনাব আদিবা আঞ্জুম মিতা। ধন্যবাদ আমাদের আলমগীর ভাই, বিশেষ করে শ্যামল বাংলা টিভিকে আমি ধন্যবাদ জানাই আজকে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য, এবং আমার সাথে যেসব আলোচক বৃন্দ আছে সবাইকে আমি প্রথমে আসসালাম আলাইকুম, এবং দর্শক সারিতে যারা আছেন সব, এবং যারা আমাদের এই লাইভটা দেখছেন এই টিভি, এই শ্যামল বাংলা ফেসবুকে, সবাইকে আমার পক্ষ থেকে আসসালাম আলাইকুম। তো আজকে আসলে এমন একটা পরিস্থিতি, আসলে এই করোনার মধ্যে আপনার হাট নিয়ে বলেছেন, আসলে এটা আসলে চিন্তা বিষয়। মানে হাটকে পুঁজি করে তো অনেকের জীবন জীবিকা নির্ভর করে, কারণ অনেকে এই আশায় গরু গরু বকরি হয়তো এতদিন ধরে তারা রেখেছে, বিক্রি করবে, করে সে টাকা দিয়ে হয়তো আরেকটা কিছু করবে, এটা আশায় অনেকেই এইভাবে উপার্জনটা করে এই ঈদের সময়। কিন্তু এখন আসলে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে করোনার কারণে, আসলে অনেক কিছু ইচ্ছা থাকলেও পারা যায় না। যেমন আমার ইচ্ছা হয় আমি সারাক্ষণ বাইরে বেরিয়ে বাইরে যাই, মানুষের সঙ্গে দেখা করি, কিন্তু পারতেছি না, কারণ এই পরিস্থিতি এমন একটা পরিস্থিতি, ভয়াবহ পরিস্থিতি, আমাদেরকে আসলে মানে সেই সুযোগটা আমাদের নাই। আমাদের ইচ্ছা থাকলেও নিজের জীবন রক্ষার্থে আমাদেরকে এটা মেনে চলতে হচ্ছে। এবং হাটটা আসলে ঢাকার বাইরে করাতে একদিক দিয়ে ভালো হয়েছে, কারণ ওই ঢাকার মধ্যে দেখা গেলে অনেকে কিনতে যায়, অনেকে দেখতেও যায়, এটাও একটা বিরাট একটা প্রবলেম। এই দেখতে যাচ্ছে, কিনতে যাচ্ছে, এই করে একটা গ্যাদারিং হবে, এই গ্যাদারিং এর মধ্যে দেখা যাচ্ছে যে এই করোনাটা। আপা, আমি কি আপনার সাথে যুক্ত করবো? বলেন মিতাপা, বলেন। আমি একটু যুক্ত করব। ঢাকার ভিতরেও কিন্তু হাট রয়েছে মিতাপা। আর আমি শুধু হাটের বিষয় না, আমি সার্বিকভাবে যে মানুষ যেভাবে বের হয়েছে, জনস্রোত বাইরে, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? আচ্ছা,
সার্বিকভাবে মানে কি আসলে জি আমি এটা আসলে মানুষের মধ্যে সচেতনতা কেন আসছে না আমি এটাও নিজে বুঝছি না। কারণ সরকারি ভাবে কিন্তু অনেক ধরনের মানে প্রচারণা, টিভিতে সারাক্ষণ করোনাতে কতজন মারা যাচ্ছে, কতজন অসুস্থ হচ্ছে, কতজন সুস্থ, সব রিপোর্ট আসতেছে। এত কিছু শোনার পরও মানুষের মধ্যে একটা কেমন জানি ইয়ে এসছে যে তাদের এটা কোনো এফেক্টই করবে না, করোনা বলে কিছুই না, এরকম একটা একটা ধারণা। এই জিনিসটা যে কেন হচ্ছে আমি বুঝছি না, যার ফলে অনেকে দেখা যাচ্ছে যে মানে সুস্থ মনে করে বের হচ্ছে, বেরিয়ে কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছে। অসুস্থ যাদের শরীরের মধ্যে হিউম্যানিটি বেশি তারা হয়তো সেফ হচ্ছে, যাদের হিউম্যানিটি ভালো না তারা যে আজকে 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 এমন একটা দিনে আমি বসছি, আজকে আমার আমার উপরেই থাকতেন আমাদের ইসরাবিল ভাই, উনি মারা গেলেন। উনার তো উনাকে দেখে তো কেউ বোঝার উচিত ইয়া ছিল না যে উনি একজন অসুস্থ ছিল বা কিছু। উনি একদম সুস্থ মানে সবল মানুষ, এত সুন্দর একটা মানুষ, এত মিশুক, যে কোনো মানুষের বিপদে দাঁড়ানোর মতো একটা মানুষ ছিলেন। এবং নওগাঁতে ওনার অনেক পপুলারিটি এবং জঙ্গি জঙ্গি দমনে ওনার বিশাল অবদান আছে ওখানে। আপনার চরমপন্থী সবকিছু উনি একদম ইয়া করে মানে ওখানে থেকে সম্পূর্ণ উৎখাত করেছিলেন। সেই একটা মানুষকে আজকে হারিয়েছে এবং এই করোনার কারণে উনি ওইরকম মানুষের সঙ্গে দেখা করেছেন, চলেছেন, কথা বলেছেন, যার জন্য ওনার কাছে করোনা এসেছে। উনি উনি যদি ওনার যদি আজকে করোনা না আসতো হয়তো আমরা ওনাকে আজকেও হয়তো পৃথিবীতে উনি থাকতে পারতেন বা আছে। আসলে সবকিছু তো আল্লাহর উপর। তারপরও আমি মনে করি যে এই যে এমন একটা পরিস্থিতি, আসলে এই যে ইসরাফিল ভাইকে আমরা হারালাম, এরকম অনেক অনেক জনদের আমরা হারিয়েছি পরপর ভাবে, বেশ আমাদের অনেক দায়িত্ববান মানুষ। এটা আসলে খুব দুঃখজনক হয়। এরকম আমরা শুধু গুণীজন না, আমাদের যে সাধারণ মানুষ মারা যাচ্ছে এটা আসলে দুঃখজনক। আমার এক বান্ধবী, তার দেবর মারা গেল, সেটাও শুনলাম, সেটাও শুনে খারাপ লাগলো। এইভাবে অনেকের অনেক আত্মীয়স্বজন মারা যাচ্ছে, এটা কিন্তু পর্যায়ক্রমে শুনছে। তো মানুষ যে কেন এখনো ওই ধরনের মানুষের মধ্যে ইয়ে আসছে না, যে ফিলিংসটা আসছে না যে করোনা হতে পারে। ইয়াং ছেলেগুলোকে দেখি রাস্তার মধ্যে কি সুন্দর হাত ধরে ধরে হাঁটতেছে, কোনো ইয়া নাই, কেউ মাস্ক পরেছে, কেউ মাস্ক ছাড়া। আসলে মানুষের নিজের মধ্যে যদি না সচেতনতা না আসে, আসলে কিভাবে এটা সম্ভব আমি এটা বুঝি না। কারণ মানুষ কিন্তু মানুষ, সবাই তো মানুষকে তো আর পিটিয়ে করা যায় না যে তোমাকে পিটাবো তুমি মাস্ক পরো, তোমাকে মারবো মাস্ক পরো, এটা তো সম্ভব না। এটা তো নিজের জীবন বাঁচানোর জন্য তার করতে হবে। ওরা মনে করছে যে ওদের কিছুই হবে না, ওদের হতেই পারে না। এই যে একটা জিনিস ওদের মধ্যে বদ্ধমূল হয়ে গেছে, যার জন্য তারা কোন রকম মাস্ক পরছে না। তাদের যে হাত ধুতে হবে এটাও নাই। বাজারে যান, বাজারে যেও দেখবেন কোন রকম তাদের মধ্যে। এবং যারা বিক্রেতা তারাও বলছে গরমে মাস্ক পরে থাকলে নাকি মুখ বন্ধ হয়ে যায়, নাক বন্ধ হয়ে যাচ্ছে, তার জন্য মাস্ক খুলে বিক্রি করছে। এই যে কি যে একটা মানে ধারণা। নিউ মার্কেটে আমি শুনছি অনেক ভিড়, কেন মানুষের এত উপচে পড়া আমি বুঝি না। মানুষের উপচে পড়ার তো কোনো কারণ দেখি না। এখন এই পরিস্থিতি, আগে সেফ হও, আগে বাঁচো। বাঁচলে জীবনে অনেক মার্কেটিং করার সুযোগ আছে, অনেক কেনাকাটা সম্ভব, কিন্তু বাঁচতে হবে তো। এবং শুধু বাঁচা না, যদি প্রয়োজনের তাগিদে অনেক সময় মানুষের যেতেই হয়, এমন একটা জিনিস প্রয়োজন তাকে যেতেই হবে, তখন তো ডিস্টেন্সটা মেনটেন যদি করতে পারে। কারণ এখন তো দেখা যাচ্ছে যেটা বলছে ডাক্তার সায়েন্সে 3 ফিট তো বলছে, অ্যাকচুয়ালি 6 ফিট গ্যাপটা থাকলে বেশি ভালো হয়। আর নাইলেও 3 ফিট গ্যাপ থাকতে হবে। এই 3 ফিট তো মেনটেন করে না, সামনে দেখা যাচ্ছে হুমড়ি খেয়ে চলে যাচ্ছে, হুমড়ি খেয়ে কিনছে, এটা করছে। এই জিনিসগুলো একজন আরেকজনের গায়ে ঘেঁষা দিয়ে চলে যাচ্ছে, গায়ে যে ঘেঁষা দিচ্ছে, তো সেই মানুষটাকে এসে তো বাসায় গোসল করতে হবে। কারণ যে মানুষটার সঙ্গে তার গায়ে ঘর্ষণ লাগলো তার ওইখান থেকে করোনা আসতে পারে। জি সেই যদি একটা ঠিক মতো চলে, হ্যাঁ, জি আমার এই স্বাস্থ্যবিধিটা যদি ঠিক মতো মেনে চলে, তাহলে কিন্তু আসলে আমরা মনে করি, তাও তারপরও বলি তুলনামূলক বিশ্বের মধ্যে আমাদের দেশ কিন্তু এখনো অনেক ভালো আছে। তুলনামূলক চিন্তা করতে গেলে অনেক ভালো আছে। বিশেষ করে আমরা আসলে মানে গ্রাম বাংলার দেশ, মানে সুজলা সকলা শস্য শ্যামলা এই দেশ, এই দেশে আসলে ইউনিটিটা মানুষের মধ্যে অনেক বেশি আমি মনে করি, যারা রোদের মধ্যে কাজ করে। যার জন্য মানে তুলনামূলক আপনার বহির্বিশ্বের উন্নত দেশের চেয়ে আমরা আমাদের ইয়াগুলা মানে রিপোর্ট গুলা দেখা যাচ্ছে, মানে মৃত্যুর হার বলেন, অসুস্থের হার বলেন, বা সুস্থর হারও পর্যাপ্ত পরিমাণে ভালো। এবং দেখা যাচ্ছে আপনার রিক্সাওয়ালা বলেন, শ্রমিক বলেন, হয়তো তাদের হচ্ছে, তারা জি কিন্তু জানতে পারছে না, কারণ তাদের ইমিউনিটিটা খুব জি ভালো। হ্যাঁ, জি তো ধন্যবাদ। যাই হোক। আচ্ছা, আচ্ছা, ধন্যবাদ। জি আর আর কিছু বলবো? মিতাপা, না মিতাপা আমি আসবো আবার, আচ্ছা, নিশ্চয়ই আবার বলবেন। আমি আচ্ছা, বিলকিস আপার কাছে যেতে চাই। বিলকিস আপা, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আচ্ছা। ওনারা ওনারা তো তো বিলকিস আপা বিলকিস আপা মাইক্রোফোনের প্রবলেম হচ্ছে মনে হয় একটু। আহ, আহ, জি আমি আপনাকে যেটা জানতে চাই
যে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে, যে বলা হয় বিভিন্ন সময় যে ওনাদের নেতা কর্মীরা মারা যাচ্ছে, যে কারণ হচ্ছে যে ওনারা মাঠে থাকছেন এবং নেতা কর্মীদের পাশে থাকছেন, দেশবাসীর পাশে থাকছেন, এই কারণে কিনা। এই বিষয়ে কি বলবেন আপনি, বিলকিস ইসলাম? ধন্যবাদ আলমগীর। আমি আমার কি মাইক কথা শোনা যাচ্ছে? কথা শোনা যাচ্ছে? হ্যালো, কথা শোনা? এখন ঠিক আছে। জি আচ্ছা আপা, আচ্ছা, ধন্যবাদ আলমগীর। এখন শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। জি আজকে এখন শোনা যারা যাচ্ছে, এখন ক্লিয়ার। আচ্ছা, আমিও শুনতে পাচ্ছি। আজকে যারা আলোচক, এখানে একজন সংসদ সদস্য, তারপরে আরেক ভাই, আর মানে 3 দলের আমরা 3 জন আছি। সবার প্রতি সম্মান রেখে এবং এই যে করোনাকালীন সময়ে আমাদের আমরা যেসব যোদ্ধাদেরকে হারালাম, সেটা ডাক্তার, তারপরে নার্স, তারপরে সেবাকর্মী, বিভিন্ন রাজনীতিবিদ, আজকে ইসরাফিল ভাই মারা গেল। তারপরে আমাদের অনেক মানে বুদ্ধিজীবী, শিক্ষক, আমাদের পরিচিত অপরিচিত কলিগ, সবাই যারা মারা গেছে তাদের আত্মার শান্তি কামনা করছি, মাগফিরাত কামনা করছি। যারা অসুস্থ তাদের দ্রুত সুস্থতা কামনা করে আমি আমার বক্তব্য শুরু করছি। প্রশ্নটি হলো যে আওয়ামী লীগের কিংবা সরকারি দলের তারা অনেক মারা যাচ্ছে যেহেতু তারা ফিল্ডে আছে, আর আমাদের মারা যাচ্ছে না কারণ আমরা ফিল্ডে নাই। কথাটা একেবারেই মানে 100% সত্য না। মানে সত্য না মানে কি, মিথ্যা। এই জন্য বলছি যে সরকারি দলের প্রচার আছে, আর আমরা যেহেতু সরকারি দলে নাই, আমাদের মিডিয়া নাই, আমাদের টেলিভিশন নাই, আমাদের পেপার নাই, আমাদের অনলাইন, এই যে এরকম আজকে যেমন একটু কথা বলার সুযোগ পাচ্ছি, তো এরপরে আবার তো আছে জুলুম, হামলা, মানে মামলা, নির্যাতন, এগুলি তো আছেই। আমাদের একেবারে ইয়াং একটি ছেলে, আউয়াল নাম, আমাদের সহ সাংগঠনিক সম্পাদক কুমিল্লা বিভাগের, একেবারে ইয়াং, এই যে কয়েকদিন আগে, বোধহয় সপ্তাহখানেক আগে করোনায় মারা গেল। কিন্তু এটা তো টিভিতে আসে নাই, তাই না? কিন্তু সে তো এমপি না, সে হলো বিএনপির একজন সহ সাংগঠনিক। আমাদের প্রচুর লোকজন মারা যাচ্ছে। আর সবচেয়ে বড় কথা যেটা, সেটা হলো আমরা ফিল্ডে নাই, এই কথাটা একেবারেই সত্য না। কারণ আমরা মে মাস পর্যন্ত আমাদের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সরকারি দল কিন্তু 3 মাস পরে, করোনা যখন জানুয়ারি মাসে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন জরুরি অবস্থা জারি করেছে করোনাকে নিয়ে, তখনও কিন্তু আমাদের দেশে সরকারি দল নিশ্চুপ। তখনও তুচ্ছ তাচ্ছিল্য, নানান ভাবে কথাবার্তা, যে করোনার চেয়ে আমাদের প্রধানমন্ত্রী অনেক বেশি শক্তিশালী, করোনা এই দেশে আসবে না, নানা রকম। যাই হোক, 3 মাস পরে তারা কিন্তু 8ই মার্চ মানে বললো যে বাংলাদেশে করোনা আক্রান্ত মানে শনাক্ত হয়েছে। আমরা কিন্তু জানি যে এটা হলো কি কোভিড-19। 19 মিনস এটা ডিসেম্বরের 19-এ, মানে 2019-এর ডিসেম্বরে ধরা পড়ে উহানে, যার জন্য এটার নাম কিন্তু কোভিড-19। তো সেখানে 8ই মার্চ, অর্থাৎ প্রায় 3 মাস, মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, প্রায় 2 মাস 8-10 দিন পরে আমাদের বাংলাদেশের সরকারের চেতনা হলো যে আমাদের একজন আক্রান্ত হয়েছে। কিন্তু আমরা বিএনপি জানুয়ারি মাস থেকেই অনেক ধরনের প্রমাণ আছে, আমরা সচেতনতামূলক লিফলেট থেকে শুরু করে ঢাকা শহরে বিভিন্ন জায়গায়, এই যে আমরা স্যানিটাইজেশন বলছি, আমরা হাত ধোয়ার কথা বলছি, এখন পর্যন্ত সরকারি দল বলতে পারবে না ঢাকা শহরে কোনো জায়গায় একটা বেসিন বসিয়েছে মানে দুস্থদের জন্য কিংবা পথচারীদের জন্য। আমাদের কিন্তু জিয়াউর রহমান ফাউন্ডেশন এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অফ ড্যাব এর নেতৃত্বে আমাদের অনেক জায়গায় এরকম বেসিন, সেখানে স্যানিটাইজার, সেখানে সাবান আমরা সাপ্লাই দিয়েছি। এই মাস্ক নিয়ে তো স্বাস্থ্যমন্ত্রীর ছেলে, এই যে জেমি এবং আমাদের কি তমা কনস্ট্রাকশন, প্রথমেই তো একটা মানে গন্ডগোল শুরু হয়ে গেল, নকল মাস্ক সরবরাহ করলো। আমাদের কিন্তু জিয়াউর রহমান ফাউন্ডেশন বক্সে বক্সে করে বিভিন্ন হসপিটালে, বিভিন্ন বেসরকারি হসপিটালে প্রচুর এইসব মাস্ক, পিপি সবকিছু সরবরাহ করেছে। সুতরাং আমরা যে ফিল্ডে নাই কথাটা বলা ঠিক না। মে মাস পর্যন্ত আমাদের
58 লাখ পরিবার এবং 2 কোটি মানে জনগণের কাছে আমাদের ত্রাণ পৌঁছে গেছে। সর্বপ্রথম এই যে বললো ফিল্ডে নাই, যখন করোনা রোগী প্রথম দিকে মারা গেল তখন কি হলো, বাবা মারা গেলে আমরা নিজেরা দেখেছি, আপনার প্রথম ওই যে আপনার আজিমপুরে যখন দাফন হলো, দূর থেকে তার একজন মানে আত্মীয় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তো সেখানে আমাদের খোরশেদ আলম, আপনার নারায়ণগঞ্জের যে কাউন্সিলর এবং যুব দলের সভাপতি, সে কিন্তু এই করোনা রোগীর মানে দাহ কিংবা দাফনের জন্য বেরিয়ে এলো, এবং এটা কিন্তু বিশ্বে সমাদৃত হয়ে গেছে যে এইরকম পরিস্থিতিতে যখন বাবার লাশ দাফন করতে ছেলে যাচ্ছে না, ছেলের লাশ দাফন করতে বাবা যাচ্ছে না, অনেক কাহিনী। একটি ভিডিও আসছিল যে বাবা করোনা ধরা পড়ার পরে তাকে একটি ঘরে আটকে রেখে তাকে খাওয়া পর্যন্ত দেয়নি, ছেলের বউরা নাতি নাতি কেউ যায়নি, সেই লোক চিৎকার করে বলছে আমাকে একটু খাওয়া দাও খাওয়া দাও, কিন্তু সারা রাত তাকে মানে কিচ্ছু দেওয়া হয়নি, সকালে দেখে সে মারা গেছে। এইরকম দুর্বিষহ যখন পরিস্থিতি, তখন কিন্তু বিএনপির নেতা কর্মীরা ফিল্ডে ছিল এবং এখনো আছে, এখনো আমরা কাজ করে যাচ্ছি। হ্যাঁ, তবে এটা একটা সত্যি কথা যে করোনা তো একটি অদৃশ্য ভাইরাস, তাই না? এটা নিয়ে তো রাজনীতি করার কোনো উপায় নাই। কারণ আমি বলবো যে আমরা কাজ করছি, আমাদের লোক মারা যাচ্ছে, আল্লাহর হায়াত মৌত এটা হলো আল্লাহর হাতে, তাই না? সুতরাং কে কখন কিভাবে মারা যাবে, নাসিম সাহেব মারা গেল, আমরা কি চিন্তা করতে পারলাম যে উনি একসময় স্বাস্থ্যমন্ত্রী ছিল, অথচ আমাদের দেশের স্বাস্থ্য অবস্থার এমনই অবস্থা যে সাহারা খাতুন, আমি অবশ্যই তাদের আত্মার মাগফিরাত কামনা করি, তারা বেহেশত নসিব হোক, আমি তাদের মানে মৃত ব্যক্তি নিয়ে আলোচনা করতে চাই না, বাট স্বাস্থ্য খাতটাকে এমন অবস্থায় নিয়ে গেছে যে আজকে সাহারা খাতুন দেশে কোনো চিকিৎসা হলো না, সে বাইরে গেল, এমনকি সরকারি কোনো হসপিটালে চিকিৎসা হলো না, তাকে বেসরকারি হসপিটাল ইউনাইটেড থেকে তারপরে তাকে বামরুংরাডে চলে যেতে হলো। তা এই অবস্থা বললেই তা আপনি কিভাবে বলেন আজকে সাবজেক্ট কি? আজকে আপনাদের সাবজেক্ট হলো করোনা কি নিয়ন্ত্রণে এ পরিপ্রেক্ষিতে বলি, নিয়ন্ত্রণে আপনি বুঝবেন কিভাবে, কেমন করে বুঝবেন? কারণ প্রথম থেকেই তো আমাদের যে স্বাস্থ্য বুলেটিন আসে, আমাদের এমপি সাহেবা বললো যে প্রতিদিন স্বাস্থ্য বুলেটিন আসতেছে, আমরা দেখছি, এটা কি সত্যি মানে কারেক্ট হিসাব আসতেছে? কেউ বিশ্বাস করে না, এটা পাগলও বিশ্বাস করে না। কারণ আর এখন কি হলো, আপনার ইয়ে কমিয়ে দিয়েছে, আপনার পরীক্ষা কমিয়ে দিয়েছে, পরীক্ষা যদি কমিয়ে দেয় তাহলে তো আপনার শনাক্ত কম হবে, মৃত্যু হারও দেখাবে কম। তো সুতরাং এটাকে যদি বলা হয় যে এটা নিয়ন্ত্রণে, এটা সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসার কোনো প্রশ্নই ওঠে না। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, যেখানে এখন পিক চলে গেছে আবার পিকে চলে আসছে, এখন 1 নম্বরে ভারত, সেখানে আমাদের এখানে এখন চালাকি করে যদি এখন আমরা টেস্ট না করি, আমরা ফোকাস না করি, তাহলে তো একই কথাই। আচ্ছা জি আপা, ধন্যবাদ আপনাকে, আমরা আবার আসবো। নাজিব আকবর ভাই, আমি আপনার কাছে জানতে চাই যে মানে এখন একটু কম টেস্টের কমের কারণে হতে পারে, আবার মানুষ যেভাবে একদম স্বাভাবিক মনে হচ্ছে সবকিছু একদম ঠিকঠাক আছে, আসলে কি ঠিকঠাক আছে নাকি? আমরা বলতে শুনি যে মানুষ, আমরা যখন মানুষের সাথে রিপোর্টিং এর জন্য এর মধ্যেও তো আমরা বের হচ্ছি, দেখি যে মানুষ একদম স্বাভাবিকভাবে নিচ্ছে, বলছে প্রতিদিন 40 জন মারা যাচ্ছে, একটা বাস অ্যাক্সিডেন্ট হইলেও তো 40 জন মারা যায়, এটা আর কি ব্যাপার? এই বিষয়গুলিকে কিভাবে দেখছেন আপনি জনাব নাজিব আকবর? খামখেয়ালি কিনা বা কোনো? ধন্যবাদ প্রিয় সঞ্চালক আলমগীর ভাই, শ্যামল বাংলা টিভি এবং আমার সাথে উপস্থিত আমার 2 শ্রদ্ধাভাজন আলোচক, সবাইকে পিডিপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। প্রথমত এখানে কতগুলো কথা আছে, যেমন বিষয়বস্তু হলো করোনা কি নিয়ন্ত্রণে, এটা আসলে একটা দীর্ঘ ব্যাখ্যার বিষয়। তবে আমি যেটা বলবো সেটা হলো যে এখানে যেমন আমাদের আদিবাফা বলছেন সরকারিভাবে ব্যবস্থা নেওয়ার পরও বিভিন্ন ব্যবস্থা নেওয়ার পরও মানুষজন রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে, গরুর হাটের বিষয় আসছে, জটলার কথা আসছে, হাট বাজারের কথা আসছে। অ্যাকচুয়ালি এটার পিছনে যে বিষয়গুলো জড়িত লুক্কায়িত সেটা হলো এটা যে যেমন সরকারিভাবে ব্যবস্থা নেওয়ার পরেও কিন্তু
আমরা মানুষকে সচেতন করতে পারিনি। এটার উদাহরণ হলো বর্তমানে সরকার মাস্ক পরাটা বাধ্যতামূলক করার পরেও মানুষের কাছে এটার কোনো আবেদন হয়নি। ঢাকা শহরে আপনি দেখেন যে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক, এটা মানুষকে দেখলে বোঝা যায় না, মাস্ক ছাড়া সবাই চলতেছে। এটার পিছনে কতগুলো কারণ আছে। প্রথম কারণ হলো বাংলাদেশে যখন করোনা প্রথম শুরু হয় এবং 26শে মার্চ থেকে লকডাউন বা সাধারণ ছুটি ঘোষণা করেন, মানুষের মধ্যে একটা আতঙ্ক ছিল। আতঙ্কটা কি ছিল? মানুষ ভাবছিল স্পেনের মতো ঘরে ঘরে রাস্তায় লাশ পড়ে থাকবে। সে আতঙ্কের কারণে মানুষ কিন্তু ঘরে ছিল। ঘরে থাকার পরে মানুষের সামনে দুটা জিনিস আসছে একটা পর্যায়ে, বেঁচে থাকার একটা লড়াই সংগ্রাম, যে আমি তো করোনায় মারা যাব আর না খেয়ে মারা যাব, না খেয়ে মারার চাইতে আমি কাজ করি, করোনায় মরলে মরবো। কিন্তু এটার পিছনে আরেকটা কারণ আছে। করোনার ইতিহাস যদি আমরা দেখি বাংলাদেশের ক্ষেত্রে, অন্যান্য দেশের করোনা ভাইরাসের সাথে জিনোম সিকোয়েন্সে দেখা গেছে বাংলাদেশের করোনা এখন পর্যন্ত 593 বার তার রূপ পরিবর্তন করছে। কিন্তু রূপ পরিবর্তন করার পরেও ভাইরাসের স্পাইক প্রোটিনে মহামারীর ঘটানোর যে ভ্যারিয়েন্ট থাকার কথা, বাংলাদেশের করোনা ভাইরাসে এটা নাই। ফলে স্বাস্থ্য ব্যবস্থার এমন বেহাল হাল হওয়ার পরেও কিন্তু মানুষজন অসুস্থ হচ্ছে কম, সংক্রমণ হচ্ছে কম। মাত্র এখন পর্যন্ত 29,500 লোক মারা গেছে, সরি 2,950 লোক মারা গেছে। তার মানে হলো যে বাংলাদেশে যে করোনা এসছে, এই করোনার শক্তি কিন্তু অতটা নাই। উল্টো ভাবে আবার বলি, বাংলাদেশের জনসংখ্যার কথা যদি ধরি, বাংলাদেশের টোটাল জনসংখ্যার 65% হলো 50 বছরের নিচে, মানে তরুণ প্রজন্মের একটা গোষ্ঠী। তাহলে একটা দেশের শতকরা 65% লোক তরুণ প্রজন্মের অন্তর্ভুক্ত, এটা আল্লাহর রহমত, এটা বাংলাদেশের একটি ভাগ্য। ভাগ্যটা কি? একটি জাতির, একটি সমাজে, একটি গোষ্ঠীতে, একটি দেশে 60 থেকে 70 বছর পরে এরকম একটা জেনারেশন আসে, এরকম একটা সুযোগ আসে যারা কর্মক্ষম, কর্ম উদ্দীপক এবং যাদের বয়স ম্যাক্সিমাম ইয়াং জেনারেশনের বয়স 50-এর নিচে থাকে। বাংলাদেশ এখন সেই জায়গাটায় আছে। পরে বাংলাদেশের জনগোষ্ঠী কিন্তু কর্মক্ষম। একটি জাতির জন্য এমন সৌভাগ্য 60-70 বছরে মাত্র একজনে আসে, একবারে আসে। এই কারণে বাংলাদেশের মানুষ যে কর্মক্ষম, এটার প্রমাণ হলো এই এত বিপর্যয়ের পরেও কিন্তু দেশের অর্থনীতি মোটামুটি ঠিক আছে, একবারে পড়ে যায়নি। কিছু সমস্যা আছে কিন্তু পড়ে যায়নি। আপনি সম্প্রতি গত 21শে জুলাই আমাদের আইডিসিআর এর যে পরিচালক, উনি বলছেন যে আমরা রাজধানীর বস্তিবাসীর উপর সমীক্ষা চালিয়ে যাচ্ছি, সেখানে সংক্রমণ হার বেশি দেখছি না। এটার সাথে আমি গতকালকে ডেইলি স্টারের কথা যদি বলি, তারা একটা ব্র্যাকের সাথে তারা একটা গবেষণা করছেন, তারা জরিপ করছেন কোথায়, ঢাকার 22টি বস্তি, 22টি বস্তির মধ্যে ঢাকার কাকরাইল করাইল বস্তি আছে, চলন্তিকা বস্তি আছে, বাসানটেক আছে, বাউনিয়া বাদ আছে, আবুলের বস্তি সহ বিভিন্ন বস্তিতে তারা জরিপ চালিয়ে দেখছেন যে ওখানে কোনো করোনা ভাইরাস আক্রান্ত পেশেন্ট পাওয়া যায়নি। তবে সেখানে সর্দি, কাশি, জ্বরওয়ালা প্রচুর রোগী আছে যারা এটাকে সহজভাবে নিছেন এবং হাম হিসেবে ধরে নিছেন। ডেইলি স্টারের রিপোর্ট বলছে যে বাসানটেক বস্তির ওষুধ বিক্রেতা কৃষ্ণদে বলছেন তিনি প্রচুর ফ্লুর ওষুধ বিক্রি করতেছেন। তার মানে হলো বাংলাদেশের খেটে খাওয়া মানুষ যারা জীবন জীবিকার তাগিদে মাঠে আছেন, আমরা যাদেরকে দেখতেছি রাস্তায়, বাজারে, হাট বাজারে, ঠেলা গাড়িতে, রিক্সায়, গাড়িতে, বাসে, তারা মূলত নিম্ন আয়ের লোক। তাদের শরীরে ইমিউনিটি সিস্টেম শক্তিশালী। এটা যেটা একটু আগে আমাদের বিলকিস আপা বলছেন বা আদি বাবা বলছেন শক্তিশালী, এটা ঠিক। কিন্তু এর পরেও আমরা হাল ছেড়ে দিলে হবে না। করোনা নিয়ন্ত্রণে আছে, আমাদের কিছুই করতে পারবে না, বস্তিতে করোনা নেই, আমরা মোটামুটি করোনাকে জয় করে ফেলছি, এরকম ভাবার কোনো কারণ নেই। করোনা আবারও আসতে পারে এবং ব্যাপকভাবে আসতে পারে যদি আসে। আপনি দেখেন কিছুদিন আগে লেফটেন্যান্ট কর্নেল আরিফ মারা গেল চিটাংবাড়ি। ওনার কথা যদি ধরেন, উনি কিন্তু নেগেটিভ হওয়ার 25 দিন পরে আবার পজিটিভ হয়ে 3য় দিন টিএমএস এ মারা গেছেন। তার মানে হাল ছেড়ে দিলে হবে না। এখানে যে বিষয়টা উঠে আসছে, সরকার ডিক্লেয়ার দিছে যে মাস্ক করতে হবে, কিন্তু সচেতন করার জন্য কোনো ব্যবস্থা নেই। শুরুতে যে সচেতনমূলক ব্যবস্থা ছিল সেটা, আর জনপ্রতিনিধিরা, প্রশাসন সবাই মিলে কিন্তু রাস্তায় মাঠে ছিল।
এখন কিন্তু এটা নাই। এখন শুধু টেলিভিশনের ঘোষণা, কিন্তু মোবাইল ফোনের রিংটোনের মধ্যে সীমাবদ্ধ। মাস্ক ব্যবহার, হাত ধোয়া, হাত ধুইতে ধুইতে অনেকের হাতের চামড়া উঠে গেছে, হাত ধুইতে ধুইতে হাতের ভাগ্যরেখা মুছে গেছে। এদেশের খেটে খাওয়া মানুষ যাবে কোথায়? কতদিন ঘরে থাকবে মানুষ? ঘরে থাকার কি আর সময় আছে? যদি বলি আমাকে যদি একটু সময় দেন, ঘরে থাকার সময় নাই তো। আমরা যদি কবি মহাদেব শাহর একটা কবিতার অংশ, কেউ নেই পড়া না ডার মতো কেউ নেই, টেলিফোন গোড়াতে গোড়াতে আমি ক্লান্ত, ডাকতে ডাকতে এক শেষ, কেউ ডাকে কেউ আমার ডাক শুনে না, কেউ ফিরে তাকায়ও না, আমি হিমঘরে ভাঙ্গা চেয়ারে বসে আছি একা, একই শাস্তি তুমি আমাকে দিয়েছ ঈশ্বর, এইভাবে বসে থেকে কি বেঁচে থাকা যায়? এরই নাম কি বেঁচে থাকা? এটা বেঁচে থাকা নয়। তবে তাই বলে আমরা কি করব? সেই আবার বলতে হবে হেলাল হাফিজের কবিতা, যেটা পুরানো কথা, আমার দুই আলোচক বৃন্দ জানেন। এখন যুদ্ধে যাওয়া, যৌবন যার যুদ্ধে যাওয়ার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার মিছিলে যাওয়ার তার শ্রেষ্ঠ সময়। আসলে এখন শুধু যাদের যৌবন আছে তারা নয়, বিগত যৌবনা কিংবা অনগত যুব, দল মত নির্বিশেষে সব বয়সের এখন যুদ্ধে যাওয়ার সময়। আর এই যুদ্ধের নাম বেঁচে থাকা। এই বেঁচে থাকার লড়াইয়ের জন্য আমরা আজ এখানে একত্রিত হলাম। জি জি জনাব, ধন্যবাদ জনাব নাজিব আকবর। আসলে আমরা যে বিষয়টা নির্ধারণ করেছি আজকে আলোচনার জন্য, আপনারা অত্যন্ত চমৎকার ভাবে বলছিলেন যে মানুষের মধ্যে এমন একটা ভাব তৈরি হয়েছে যে করোনাটা নিয়ন্ত্রণে। এই পরিবেশ দেখে আমাদের উপলব্ধি হয়েছে যে আমরা এই আলোচনার সূত্রপাত করার। তো আমরা যেভাবে আজকে মার্কেটগুলোতে দেখি ঈদের কেনাকাটা অন্য ঈদের মতো একদম স্বাভাবিক। আমি আজকেও অন্য একটা কাজে মার্কেটের নিউ মার্কেটের এলাকা দিয়ে যাওয়া হয়েছে। এখানে দেখেছি যে গত বছর যেভাবে ঈদের সময় মানুষের ঢল, এরকম মানুষ যে করোনা যে একটা মহামারী অবস্থা আছে, এটা কোনো বুঝার কোনো অবকাশ আমি দেখতে পাইনি। বিদায় আমাদের এই আলোচনার সূত্রপাত। আপা, উনি নাজিব আকবর ভাই বলছেন যে এখন সরকারের পক্ষ থেকে এগুলি শুধু অফিসিয়ালি এখন কোনো সরকারের কার্যকর কোনো উদ্যোগ নাই। সরকারে যেমন আগে পুলিশ প্রশাসন যেভাবে ধরেন মাস্ক না থাকলে মাস্ক পরাই দিচ্ছে অথবা জরিমানা করছে, এখন জরিমানা এসব কিছু এখন কম। এখানে সরকারের কোনো ঢিলেঢালা ভাব আছে মনে করেন কিনা আপনি, আদিবান জুম্মিতা? মাইক আন। বিলকিস আপার কথা শুনতে পাই না। মাইক অন করা আছে না? জি, আমি সংক্ষেপে বললে বিলকিস আপা, হ্যাঁ জি, আমি ওনাকে প্রশ্ন করেছিলাম ওনাদের যে বিষয়ে। উনি বলেছেন যে ওনাদের অনেক লোক মারা গিয়েছেন এবং ওনারা মাঠে আছেন, বিভিন্ন উদাহরণ দিয়েছেন। জি ধন্যবাদ। তো আমি যেটা বলতে চাই, আসলে সরকারের জোর করে তো আসলে এই আমাদের দেশে যে 18 কোটি মানুষ, তাকে কি জোর করে কি সম্ভব এই মাস্ক পরানো? মানুষের নিজস্ব সচেতনতা তৈরি হতে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মানুষকে চিন্তা করতে হবে যে ওই 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 মানুষটা, একটা মানুষ মারা যাচ্ছে বলে যে সে মারা যাবে না, এটা যে কেন মনে করছে, মনে করে মানুষ কিন্তু ওই নিজের অত মানে মাস্ক পরছে না, কোনো স্বাস্থ্যবিধি মেনে চলছে না। এই জিনিসটা আসলে কিভাবে সম্ভব, আমি এটা আমাদেরও মাথার মধ্যে আসছে না। কারণ এই জন্যই যে দেখেন, রিক্সা চালাচ্ছে যখন পুলিশ ধরছে, এই তো আমার মাস্ক আছে বা এই করছে, কিন্তু মুখে লাগাচ্ছে না। বা হাঁটছে, জাস্ট এমনি জাস্ট ওই যে দাড়ির মতো করে মাস্কটা রেখে দিয়েছে মুখে না লাগিয়ে, জাস্ট মানে যদি ধরে কিছু বলে ওই জন্য আগে। মানে কেন এই জিনিসটা হয়েছে? মানে ওই ওদের মধ্যে ধারণা হয়ে গেছে যে আমরা রাস্তাঘাটে হাঁটতেছি, আমরা চলতেছি, আমাদের বোধহয় কিছুই হবে না, আমাদের ইমিউনিটি অনেক বেশি। এটা এটা কিন্তু বাস্তব। আমাদের দেশে যাদের ইমিউনিটি খুব বেশি তাদের কিন্তু করোনা হচ্ছে না। যারা ভিটামিন ডি, যেটা বলে ভিটামিন ডি, ওই ডিটা যাদের পর্যাপ্ত পরিমাণে শরীরে আছে, তারা তো আসলে করোনা হলেও বুঝতে পারবে না, ও অটোমেটিক ভালো হয়ে যাবে। এটার কারণে বিশেষ করে আমাদের দেশে তো মনে করেন মধ্যবিত্ত মানুষ বেশি, মধ্যবিত্ত আয়ের মানুষ, এবং এরা অনেক বেশি, যার জন্য এরা তো ধরেন মানে সাধারণ জীবন যাপন করে, এসিতে চলে না। তারপরে ধরেন খেটে খাওয়া মানুষ, এদের সংখ্যাও বেশি। এদের মধ্যে মানে এরা আশেপাশে সবকে দেখে ওদের মধ্যে একটা বদ্ধপরিকর হয়ে গেছে কি ওদের কিছুই হবে না, এইটা মনে করেই তারা কিন্তু এই জিনিসটা, কিন্তু ওদেরকেও সচেতন। কারণ
ওদের হয়তো হবে না, কিন্তু ওর বাড়িতে যদি একজন মুরব্বী থাকে, একজন বয়স্ক মানুষ থাকে, বিশেষ করে ডায়াবেটিসের পেশেন্ট থাকে, হার্টের রোগী থাকে, কিডনি রোগী থাকে, বা শ্বাসকষ্টের রোগী থাকে, তা সেই রোগীগুলোকে যে এফেক্ট করবে এই জিনিসটা মনে হয় সে ক্যারি করে নিয়ে যাবে, তার মধ্যে কোনো লক্ষণ নেই, কিন্তু তার বাড়িতে হয়তো মা আছে বা শাশুড়ি আছে বা শ্বশুর আছে বা বাবা আছে বয়স্ক, তাকে হয়তো দেখা যাচ্ছে ও বসে গল্প করছে, খাচ্ছে একই সঙ্গে, তাও তাকে এফেক্ট করে ফেললো, যেটা যে তার জন্য কত বড় দুঃখজনক হবে। সে যখন মারা যাবে তখন সে বুঝতে পারবে যে তার এইভাবে তার চলাচলের জন্য তার অনেকে দেখা যাচ্ছে টেস্টই করছে না, টেস্ট করছে না, হয়তো অসুস্থ হচ্ছে এবং মারাও যাচ্ছে, হয়তো টেস্টই করলো না, তার জন্য বুঝতে পারলো না তার যে করোনাতে মারা যায়। গ্রামে মানে মানুষের মধ্যে যে কেন এখনো সেই সচেতন তৈরি হচ্ছে না যে টেস্ট করতে হবে বাঁচার জন্য, কারণ টেস্টটা করলে একদিক দিয়ে ভালো, কারণ আমাদের অক্সিজেন যদি মনে করেন এমনি তো বাড়িতে ট্রিটমেন্ট নিয়ে ম্যাক্সিমাম রোগীরা বাড়িতে চিকিৎসা করেই ভালো হয়ে যাচ্ছে, কিন্তু পালস অক্সিমিটার যেটাতে অক্সিজেন সিচুয়েশনটা জানা যায়, সেটাতে যখন জানবে যে তার অক্সিজেনটা কম আছে তখন কিন্তু তাকে সঙ্গে সঙ্গে মেডিকেলে শিফট করতে হবে, কারণ অক্সিজেনটা বাড়িতে বসে দেওয়া সম্ভব না, বাড়িতে বসে দিলে পর্যাপ্ত পরিমাণে ইয়েটা হয় না, কারণ হাসপাতালে দিলে অনেক অনেক সময় তার সাইড অনেক অনেক ক্রাইসিস হয়, শরীরের অনেক ইয়াগুলা প্রবলেম গুলো দেখা যায়, তখন তার সাথে ডাক্তাররা সেই ট্রিটমেন্টটাও দেয়, তখন তাকে এবং সে যদি টেস্ট না করে সে জানবেও না যে তার করোনা হয়েছে, যে পালস অক্সিমিটারও কিনবে না, তার সে অক্সিজেনের স্যাচুরেশন জানবে না, সে অটোমেটিক মারা যাবে। এই জিনিসগুলা আসলে সবার মধ্যে আসা উচিত এবং সচেতনতা তৈরি হওয়া উচিত। এবং ইয়ে ভাই খুব ভালো কথা বলেছে আমার এলডিপি ভাইয়া, যে হ্যাঁ আসলে মানুষের মধ্যে এই সচেতনতা এখনো আসলে তৈরি হয়নি, আর জোর করে আসলে সম্ভব না। জোর করে আপনি যতই বলেন আপনি কয়দিন করবেন, আপনি জোর করে এটা কি ইয়া পেয়েছেন মানে গরু পেয়েছেন, গরু পিঠে কাজ করা যাবে তা করা যাবে, কিন্তু মানুষকে বলে যতটুক করানো যায়, বুঝিয়ে যতটুক করানো যায়, তাতেই তাদের মধ্যে যদি আগে তো গ্রামের মানুষ বিশ্বাসই করতো না করোনা নামের কোনো রোগ আছে, এই জিনিসটা তাদের মধ্যে মানে তারা খালি টিভিতে দেখতে আর বলতে এটা হচ্ছে উইয়াতে আছে, এই আমেরিকা লন্ডন এই ইউরোপ এগুলাতে এগুলাতে আছে, আমাদের দেশে না, আমাদের দেশে এমনি প্রচার। এখন কিন্তু তাদের মধ্যে ওই জিনিসটা এসছে যে না আমাদের দেশেও আছে, এবং তারাও কিন্তু মোটামুটি ভাবে ওই তুলনামূলক ভাবে অতটা না করলেও কিছুটা হলেও তারা মাস্ক এখন ব্যবহার করছে। আগে তো হাটে যেত মাস্ক ছাড়া, আমি আমি দেখেছি আমার চাচতো দেওয়ার দেয় তোদের মাস্ক নাই, আর না ভাবি আমাদের কিছু হয় না, আমি যাই কেমন কথা কিছু হয় না মানে, বলছে না হাটে যাই কারো মুখে মাস্ক নেই, আমি যে না তুই পরবি, কে পড়ুক না, তুই পরবি তোর দেখে আরো। এখন দেখি এখন জিজ্ঞেস করলো মাস্ক পরে, হ্যাঁ ভাবি মাস্ক তো পরি, আমি যে চেক দিতে গেলাম সব মাস্ক পরে এসছে গ্রামের লোকজন, কেউ মাস্ক ছাড়া নেই। আমার ফেসবুকে দেখেছেন বোধহয়, আমার আমার সঙ্গে যতজন এসে হাতে চেক সব গ্রামের লোকজন, সব মাস্ক পরা। তাহলে সচেতনতা না আসলে তারা মাস্ক পরে আসলো কেন? তারা তো মাস্ক পরে এসছে, মানে চেষ্টা করছে মানুষ, তার মধ্যে আসলে ভুল হয়ে যায়, জি বুঝে না, এটা একটু তো আছে, কিন্তু আমরাও চেষ্টা করে যাচ্ছি সবাইকে বলতে মাস্ক পরেন, মাস্ক পরছেন না কেন, কি সমস্যা হয়েছে, মাস্ক ছাড়া এসছেন কেন, বোঝানোর চেষ্টা করছি, চেষ্টার কোথাও ত্রুটি নাই সব জায়গায়। সাধারণ মানুষকে আমি যখনই মাস্ক ছাড়া দেখি আমি জিজ্ঞেস করি জি আপা আপনার ধন্যবাদ। মুখে মাস্ক নাই কেন, তারা তো করছে। জি আপা তার জন্য ধন্যবাদ আপা। জি বিলকিস আপা, চেষ্টার কোনো ত্রুটি নাই, চেষ্টার কোনো ত্রুটি নাই। আচ্ছা আচ্ছা, এটা কি ঠিক আছে কিনা? মানুষ আপনার হেডফোনে প্রবলেম হচ্ছে একটু আপা, আর হচ্ছে যে সচেতন হলেই কি আমরা কি নিয়ন্ত্রণ করতে পারবো? শুধুই কি সচেতন হলে হবে? আর কোনো পরামর্শ আছে কিনা আপনার? জি জি আপা, আপনার মাইক্রোফোনটা অন করে নিতে হবে একটু। আমি আমি জি আমি যেটা বলতে চাচ্ছি, আমাদের সংসদ সদস্য স্বীকার করে নিল যে দেশের জনগণ সচেতন হয়নি। এটা দায়িত্ব কার? দায়িত্ব কিন্তু সরকারের, তাই না? আমি যদি সচেতন হবই, তাহলে তো আর আমার সরকারের তো দরকার নাই এত এত কিছু। না 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 না, আমাকে বলতে দেন। জি বলবেন, নিশ্চয়ই আপনি বলবেন। বলছি না না না, আমাদের দেশে শোনেন, আমাদের দেশের আমরা, না না বিরোধী দলের কথা বলছি না, আমি বলছি যে জনগণকে সচেতন করা। আপনি আমাকে মানে বিএনপির কয়েকজন নেতাকর্মী কিংবা আওয়ামী লীগের কয়েকজন মন্ত্রী এমপি নেতাকর্মীর কথা বলছি না, আমাদের মাস পিপল কারা? মাস পিপল হলো আমাদের যারা অসচেতন, তাদেরকে সচেতন করা। এমনকি আমরা নিজেরা আমার ড্রাইভার যদি মাস্ক না পরে অতটা আমি মানে অনেক সময় খেয়াল করি না কিংবা বলি না,
কিংবা নিজেও হয়তো গাড়িতে যাচ্ছি, গ্লাসটা নামায় হয়তো এখন তো যেহেতু সবাই বের হচ্ছে, আমরাও বের হচ্ছি, দেখে মনেই হয় না যে আমাদের দেশে মানে এটার পিছনে কারণ আছে। কারণটা হলো কি, মানুষের তো কতদিন অলরেডি 6 মাস হয়ে গেছে, তাই না? তো মানুষের তো জীবিকার দরকার আছে। আর তারপরে হলো আমাদের কিছু সরকারি পলিসির মধ্যে একটু মানে যেমন লকডাউনের নামে সাধারণ ছুটি দিয়ে দিল প্রথম দিকে। হ্যাঁ, মানুষ একদম খুব মজা করে, ছুটি মানেই তো আমরা গ্রামে চলে যাব, ফুর্তি করব, সবাই মিলে থাকবো, স্কুল বন্ধ, যেমন করে আমরা ঈদের সময় যাই, কিংবা বার্ষিক একটা বন্ধ টন্ধ থাকলে বাচ্চা টাচ্চা নিয়ে গ্রামে যাই। এই যে মানে কতগুলি প্রবলেম। আর যেটা আমাদের মিতাপ্পা বললো যে মানুষ কেন সচেতন হচ্ছে না, মানুষকে তো আর জোর করে 18 কোটি, এই যে আপনি দেখেন কয়েকদিন আগে, এই যে কালকে বোধহয় শেষ হলো ওয়ারিতে লকডাউন, না? তারপরে আমার বাসার সামনেই কিন্তু প্রথম হলো যে রাজাবাজার, রাজাবাজার 2 সপ্তাহ 3 সপ্তাহ লকডাউন। তখন কিন্তু জনগণ শুনে নাই। যদি সেভাবে শোনানো যায়, এই যে ওয়ারিতে কত কমে গেছে, এবং লকডাউন করে সেখানে যেভাবে সাপোর্টটা দেওয়া হয়েছে, সাপোর্ট বলতে কি, মানুষের যাদের সত্যি সত্যি প্রয়োজন মেডিকেলি কিংবা অন্য কিছু, তাদেরকে বের হতে দিছে একটা স্ট্রিক্টলি 3টা সপ্তাহ। মানুষ কিন্তু মেনেছে, মানেনি তা না, অবশ্যই মেনেছে, তাহলে তো ওখানে মারপিট হতো। ওই যে 3 সপ্তাহ যে ওয়ারিতে লকডাউন হয়ে থাকলো, সেখানে তো আমরা দেখিনি কোনো গন্ডগোল। সেখানে তারা সরকার মানে পুলিশ থেকে কিংবা র্যাব থেকে সেখানে তাদের খাওয়া দাওয়া ভ্যানে করে নিয়ে গিয়েছে, সেখানে তারা যার যা প্রয়োজন নিয়ে, তা এগুলি কিছু সিস্টেমের ভিতরে পড়তে হবে। আরেকটি কথা, যে নিয়ন্ত্রণে আসছে দেখে মনে হয় না মানুষ, আমাদের মানে নাজিম ভাই বলল আমাদের দেশের মানে করোনার যে 35 রূপ, তার মধ্যে সবচেয়ে কম শক্তিশালীটা আমাদের দেশে, এটা উনি কিভাবে বলেন? উনি কি পরীক্ষা করেছেন? পরীক্ষা করে দেখেছেন? এরকম কোনো জরিপ কিংবা কোনো ডাক্তার কোনো গবেষণা থেকে এই কথাটা কি এসেছে যে সবচেয়ে যেটা কম ভাইরাস জনিত সেই কোভিডটাই আমাদের দেশে এসেছে? সেটা কথা না, কথা হলো আমাদের দেশের জনগণের ভিতরে সচেতন আমরা করতে পারি নাই লোকজনকে, 1 নাম্বার। এটার ভয়াবহতা সম্পর্কে তাদেরকে সচেতন করতে পারি নাই। 2 নাম্বার হলো তাদের যে জীবিকা, সেটার আমরা বন্দোবস্ত করতে পারি নাই। এবং এখন সরকার তো ওই যে সবসময় হয় কি, যখন দেখা যায় বিশেষ করে তার টানা 3বার তো এই সরকার আছে ইয়াতে, মানে রাষ্ট্র পরিচালনা করছে, সে যেভাবেই হোক, মানে জোর করেই হোক, মধ্যরাতের ভোটের মাধ্যমে হোক, প্রশাসন দিয়ে হোক, কিংবা 153 জন বিনা ভোটেই হোক, যেভাবেই হোক তারা আছে। 3 টার্ম তারা কিন্তু কন্টিনিউয়াসলি সরকার মানে রাষ্ট্র পরিচালনা করছে। তো সুতরাং তাদের তো ওই যে এত বেশি অনিয়ম, এত বেশি দুর্নীতি, এত বেশি এক এক সময় এক এক দিকে মানুষকে মানে কি বলবো মোটিভেট কিংবা মানুষের দৃষ্টিকে সরিয়ে দেওয়া। এখন আসলো কি শাহেদ কি সাবরিনা, আবার কালকে না পরশুদিন দেখলাম আরেকটা কি শারমিন, হ্যাঁ, মানুষ এখন এদিকে দৌড়াচ্ছে। তা এখন কালকেই দেখেন, আপনি যে বলতেছেন সিস্টেমে, সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খানের মেয়ে ঐশী খান, সে শাহজালাল বিমানবন্দরে ধরা পড়লো, তার পজিটিভ রেজাল্ট, অথচ সরকারি হেলথ ইয়ে থেকে তাকে একটা নেগেটিভ একটা সার্টিফিকেট। এত চর্চা হচ্ছে, দেশের ভাবমূর্তি শেষ হয়ে গেল, আমাদের রেমিটেন্স যোদ্ধারা আজকে কত বিপর্যস্ত হয়ে গেল। মিলান থেকে মিয়া থেকে আপনার 165 জনকে ফেরত দিয়ে দিল। তারপরেও দেখেন আপনি, আজকে দেখলাম আমাদের দাঁড়িয়াল এক ভদ্রলোক, উনি বলল যে হ্যাঁ এখানে আমাদের কিন্তু পজিটিভে আসছে, কিন্তু তার হাতে তাহলে কে নেগেটিভ রেজাল্টটা ধরে দিল? তার মানে কি সরকারের ভিতরেই সব গন্ডগোলগুলি হচ্ছে। আর আরেকটি কথা, আমরা এতদিন এই যে শাহেদের রিজেন্ট নিয়ে শুনলাম, আমরা তো এসব নিয়ে ব্যস্ত, আমরা এইদিকে কে মরলো কে বাঁচলো কোথায় কয়টা ধরা পড়লো। আজকে টিভিতে দেখলাম একটা ভদ্রলোক কানতেছে মেডিকেল থেকে, তাকে অ্যাম্বুলেন্সে তারপরে কি সব ইয়া টিয়া দিয়ে কোনো চিকিৎসা পায় নাই, গাড়ির মধ্যে সে তার বাবা মারা গেল। বলে আমি যে এতিম হলাম, আমার বাবার যে আমি ট্রিটমেন্ট দিতে পারলাম না, গাড়িতে কেবল মানে অ্যাম্বুলেন্সে কেবল তুললাম, অ্যাম্বুলেন্সে কিন্তু কয়েক হসপিটাল ঘুরে টুরে কিছু পেলাম না। তারপর আপনি কিভাবে বলবেন যে আমরা করোনাকে নিয়ন্ত্রণ করেছি? এখন যদি সরকারকে খুশি করার জন্য আমাদের নাজিম ভাইরা বলে থাকে যে আমরা
এখন মানে সবচেয়ে ছোট করোনাটা আমাদের দেশে এসেছে, কিংবা আমাদের ইমিউনিটি বেড়ে গেছে। ইমিউনিটি বাড়ার তো কোনো প্রশ্নই ওঠে না। কিভাবে? আমাদের দেশের লোকজন খেতেই পারে না, সব চলে যাচ্ছে, টাকা পয়সা সব শেষ, ধুলিস্বাদ। আর মানুষ করোনা কি, অনেকের সাক্ষাৎকার নেওয়া হয় গ্রামে গঞ্জে, 2 তারিখা করোনা কি, করোনা মানে ওটা এটা কোনো ইয়ে হলো, মানে এটা নামই শুনে নেই অনেকে। আবার এই যে ধরেন লকডাউন নিয়ে কতদিন কত তামাশা টামাশা হলো, অনেকে লকডাউন, এই যে আমরা সচেতন করতে পারছি না লকডাউন মানে কি, কিংবা আপনার এই এই যে মহামারীটা, এটা কত ভয়াবহ আকার ধারণ করতে পারে। মানুষ যদি জীবিকার, তাদের আসল কথা, যেটা একটা কথা নাজিম ভাই ভালো বলেছে, যে মরবো তো আমি মরবই, আমি কি না খেয়ে মরবো? আমার ফ্যামিলিকে কি না খাওয়ায় মারবো? আমার তো সে বন্দোবস্ত নাই। সে বন্দোবস্ত থাকবে কিভাবে? ঈদের সময় যে গত রমজান ঈদের সময় 2500 টাকা করে কি গিফট দিল সরকার থেকে, সরকারি পয়সা, সেগুলি সব চলে গেল কোথায়? এক একজন সব সরকারি দলের লোকজনরা এক একজন 70, 80, 100, 200 মোবাইলের সিম দিয়ে সব টাকা পয়সা তুলে নিয়ে গেল। ত্রাণ গেল, ত্রাণগুলি সব হাজারে হাজারে বস্তা, মানে মনে মনে, মানে কি আপনার কি তেলের জার্কিং মার্কিং সব চলে গেল সরকারি দলে। তা এখন জনগণের জন্য যেটা প্রাপ্য, সেটা যদি জনগণ না পায়, তার জীবিকার জন্য তাকে যদি বের হতে হয়, ওরা করোনার চেয়ে মনে করতেছে আমাকে বেঁচে থাকতে হবে, আমার জীবিকার প্রয়োজন, আমার আয় উন্নতি নাই আমার, সুতরাং আমি করোনা দিয়ে কি করব? করোনা হলে আমি ঘরে তো এমনি না খেয়ে মরবো, তার চেয়ে আমি অন্তত কাজ করে আমার ফ্যামিলিকে বাঁচাই। এটাই হলো মেইন কথা। এবং এইখানে সরকার সরকার ব্যর্থ হয়েছে। সরকার যেভাবে মানে হওয়া উচিত ছিল সেটা করতে পারে নাই। এখন এই যে ঈদের সময় আপনার রমজানে কি করলো, ইফতার, আমরা কি ইফতার ঘরে খেতে পারি না? একটা মুড়ি দিয়ে ছোলা দিয়েও তো একটা ইফতার হয়। ইফতারের দোকানগুলি খুলে দিল, তারপরে আপনার মার্কেট খুলে, তখন তো আরো পিক টাইম ছিল। এখন তো তবু কোরবানি একটা আরো 2টা মাস আমরা পিছিয়ে এসেছি। কিন্তু এই যে কিছু সিস্টেমের ভিতরে আপনার ঠিক মতো সিদ্ধান্তগুলি, আর যে দুর্নীতি, যেভাবে দুর্নীতি হচ্ছে, ঢাকা মেডিকেলে, ভাই তুমি একটা কথা শুধু বলি, ঢাকা মেডিকেলে, প্রত্যেকটা হসপিটালে কিন্তু, কারণ আমি কিন্তু হসপিটাল এলাকায় থাকি, আমার আশেপাশে অন্তত 20 থেকে 30টা হসপিটাল, কিন্তু প্রত্যেকটা হসপিটালে কিন্তু করোনা ইউনিট থাকে আলাদা। সেটার জন্য মুষ্টিমেয় কিছু ডাক্তার নার্স অ্যাপয়েন্ট করা থাকে। সম্পূর্ণ হসপিটালের সবাই কিন্তু ওই করোনা ইউনিটে কাজ করে না। সেরকমই ঢাকা মেডিকেলে একটা করোনা ইউনিট আছে না, সেখানে হয়তো কিছু ডাক্তার নার্স, তাদের 1 মাসের খাওয়া বাবদ যদি 20 কোটি টাকা চলে যায়, তা জনগণের কাছে যাবে কি? মানুষ খাবে কি? তাহলে মানুষ বের হবে না তো কি করবে? তাদের কাছে করোনা বেশি নাকি পেট বেশি? এটাই হলো মেইন কথা। জি আপা, ধন্যবাদ। আমরা জনাব নাজিব আকবর আপনার কাছে আবার আসতে চাই। সরকার একটি সিদ্ধান্ত নিয়েছেন যে সরকারি চাকরিজীবীদেরকে ঈদে বাড়িতে যাওয়ার জন্য নিষেধ করেছেন। এটা কি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে? আর এটা একটা বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে শুধু দেশের সরকারি চাকরিজীবীদেরকে বাড়িতে যাওয়া ঠেকাইলে কি আপনার যে আমরা কাঙ্ক্ষিত নিয়ন্ত্রণের কথা চিন্তা করি এটা পূর্ণ হবে কিনা? এবং এর সাথে আরেকটু যুক্ত করছি, সেটা হচ্ছে যে এর থেকে মানে এই যে অবস্থা, এর থেকে উত্তরণের কোনো পথ আছে কিনা? হ্যাঁ, ধন্যবাদ। এখানে কয়টি কথা এসছে, যেমন প্রথমত মুখে মাস্ক আছে কিন্তু মুখে নেই, অর্থাৎ মাস্ক আছে বাট মুখে নাই। এটা হয়তো চিবুক কিংবা চিবুকের নিচে। এটা শুরু করেছিলেন মূলত সরকার দলীয় সংসদ সদস্যরা এবং জনপ্রতিনিধিরা প্রথম যখন রিলিফ বিতরণ শুরু করে। মাস্ক ছিল এখানে, ওদেরকে ফলো করছে পরবর্তীকালে শ্রমিক শ্রেণী, রিক্সাওয়ালা ভাইয়েরা, খেটে খাওয়া মানুষেরা। আরেকটি কথা আসছে, টেস্ট করে না মানুষ, যেটা নিফাফা বলছিলেন, টেস্ট করে না মানুষ। শুরুতে কিন্তু টেস্ট করেছিল 17,000 18,000 প্রতিদিন টেস্ট হতো। এখন গত 15-20 দিন থেকে হচ্ছে মূলত 10 থেকে 12-13,000-এর মধ্যে উঠানামা করতেছে। এটা কখন থেকে শুরু হলো? যখন সরকার টেস্ট করার জন্য ফি নির্ধারণ করে দিল, তখন কিন্তু টেস্টের প্রতি মানুষ অনেকটা আগ্রহ হারিয়ে ফেললো। নাজিব আকবর ভাই, আমি একটু আপনার সাথে যুক্ত করতে চাই আর কি। এই টেস্ট কমা শুরু হয়েছে মূলত শাহেদ অ্যারেস্ট হওয়ার পর, শাহেদ, সাবরিনা, আরিফ এরা অ্যারেস্ট হওয়ার পর, যে তখন 2 নম্বরই যে সার্টিফিকেট। আমি আসছি
জি আমি আসছি ডাক্তার সাবিনা 15,500 ভুয়া সার্টিফিকেট অর্থাৎ নেগেটিভ সার্টিফিকেট ইস্যু করছে। মানুষ দেখলো যে আমি যেখানে যাই সেখানেও তো নিশ্চয়তা নাই। আমি যদি 3,500 টাকা দিয়ে কোনো প্রাইভেটে গিয়ে যদি টেস্ট করি সেটা যে সঠিক আসবে এটার কোনো নিশ্চয়তা নেই। সরকার শুরু থেকে অনেকগুলা ভুল করেছিল, যেমন যখন প্রথম অবস্থায় যখন বিদেশ গেল রাখতে তাদেরকে হাজি ক্যাম্পে না রেখে যদি নোয়াখালীর ভাষাঞ্চলে নিয়ে যেত, সেখানে কোয়ারেন্টাইনে রাখতো, তাহলে হয়তো এতটা ব্যাপকভাবে ছড়াতো না। যাই হোক, ওইদিকে আমি না আইবা গেলাম। এখানে সচেতন আমরা কেন করতে পারিনি? এখানে আছে দেশের ভাবমূর্তি শেষ করতেছে আওয়ামী লীগ, এটা আমার বিলকিস আপা বলছে। আমি বিলকিস আপার জ্ঞাতার্থে একটা কথা বলি, দেশের ভাবমূর্তি শেষ করার ক্ষেত্রে বাংলাদেশের প্রধান দুটি রাজনৈতিক দল গত 49 বছর যাবৎ পালাক্রমে কিন্তু কাজ করে গেছেন। সম্প্রতি একটা ঘটনা বলি, আমরা সবাই জানি বাংলাদেশ থেকে ভুয়া করোনা সার্টিফিকেট নিয়ে লোকজন ইতালিতে গেছে, সেখান থেকে আবার ফেরত আসছে। এটা সাংঘাতিকভাবে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছিল। আমাদের উচিত কি, ভাবমূর্তি ফিরিয়ে আনার জন্য দেশপ্রেম যদি আমাদের মধ্যে থাকে, আমরা যদি মানুষ হয়ে থাকি, দেশপ্রেম কিন্তু ইমানের অঙ্গ। দেশের প্রতি আমাদের যদি দরদ থাকে, দেশের সম্মান রক্ষা করা উচিত ছিল। সেখানে বিএনপি ইতালি শাখার সাবেক সভাপতি শাহ তাইফুর রহমান ছোটন সংবাদ মাধ্যমকে বলেছেন, বাংলাদেশ জাহান্নামে পরিণত হয়েছে, লক্ষ লক্ষ মানুষ করোনায় বাংলাদেশে মারা যাচ্ছে। এই হাজার হাজার লোক করোনা পজিটিভ নিয়ে ইতালিতে প্রবেশ করেছে, হাজার হাজার লোক প্রবেশ করে নাই, 143 আর 147 জন প্রবেশ করেছে। বাংলাদেশ এখনো জাহান্নাম হয়নি, লক্ষ লক্ষ মানুষ মারা যায়নি। বাংলাদেশে মৃত্যু হার 1.28%। সরকারি হিসাবে হয়তো একটু বেশি কম হতেই পারে, কারণ সেখানেও কথা আছে, করোনার লক্ষণ নিয়ে যারা মারা যাচ্ছে তারা যে করোনা আক্রান্ত এটা যেমন টেস্ট হয়নি, আবার যারা করোনা নিশ্চিত হয়ে মারা গেছেন তারা যখন মারা গেছেন তখন যে নেগেটিভ হয়নি এটারও কোনো নিশ্চয়তা আমাদের কাছে নেই। এরপরে আপনি সুন্দর কতগুলা কথা বলছেন যে সচেতন আমরা করতে পারিনি কেন, পরিকল্পনার অভাব। পরিকল্পনার অভাব, আমি একটা কথা বলি, আজকে শুরুতে যে লকডাউনটা শুরু হয়েছিল সেখানে এরপরে বর্তমান অবস্থায় দেখেন ওয়ারির কথা আনছে আমাদের বিলকিস আপা। ওয়ারিতে আমরা এই করোনা ভাইরাস বাঙালিকে কয়টা শব্দের সাথে পরিচিত করিয়েছে? কোয়ারেন্টাইন, আইসোলেশন, রেড জোন, ইয়েলো জোন, লকডাউন, এই ধরনের কিছু শব্দের সাথে আমরা পরিচিত হয়েছি। ওয়ারিতে সরকার কি করলো, এটাকে সারা দেশে লকডাউন না দিয়ে লকডাউন ইয়েলো, লাল এভাবে ভাগ করলো। ভাগ তো করলো, ঢাকা শহরের কথা যদি ধরেন, উত্তরা, মোহাম্মদপুর, মিরপুর সবচেয়ে আক্রান্ত এরিয়া, এখানে লকডাউন না করে রেড জোন ওয়ারিতে ঘোষণা করে, ওখানে লকডাউন করলো। কি হলো, ওয়ারির কথা যদি আসি, ওয়ারির 41 নম্বর ওয়ার্ড কমিশনার সরোয়ার ভাই বলতেছেন, খুব সুন্দর পরিকল্পনার মাধ্যমে আমরা আমাদের লকডাউন সফল করেছি, সময় লেগেছে 3 ঘন্টা। তাহলে এরকম ওয়ার্ড ভিত্তিক যদি শুরু হয় 3 ঘন্টা মানে 3 সপ্তাহ, তাহলে ঢাকা শহরে নর্থে আছে 54টা ওয়ার্ড, সাউথে আছে 75টা ওয়ার্ড, টোটাল 129টি ওয়ার্ডে 3 সপ্তাহ করে যদি লাগে লকডাউনে এটাকে সিস্টেম করতে, সুস্থ করতে, সময় লাগবে 7 বছর 10 মাস 8 দিন। 7 বছর 10 মাস 8 দিনে যখন ঢাকার 129টা ওয়ার্ড শেষ হবে, তখন আবার 41 নম্বর ওয়ার্ডে আবার করোনা আক্রান্ত রোগী পাওয়া যাবে। এখন সরকারের পরিকল্পনার ঘাটতিটা দেখেন, একের পর এক সরকার ভুল করে যাচ্ছে। এখনকার IEDCR এর পরামর্শক ও সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আমাদের সুপরিচিত ডাকসুর সাবেক জিএস মোস্তাক ভাই, উনি বলছেন কোরবানির ঈদের পরপরই একসঙ্গে লকডাউন দিতে হবে, তা না হলে সংক্রমণ নাকি অনেক বেড়ে যাবে। কোরবানির ঈদে বেড়ে যাবে, রোজার ঈদে কিন্তু বাড়েনি। যখন রোজার ঈদে মার্কেট খুলে দিচ্ছেন, সবকিছু খুলে দিচ্ছেন, তখন বাড়েনি, কোরবানির ঈদে বাড়বেন। এখন যদি এইভাবে লকডাউন বাড়ে, এইভাবে একটার পর একটা খুলে দেন উনি, এরপরে মানে উনি বলতেছেন একসঙ্গে লকডাউন দিতে হবে, এই চেতনাবোধ এখন আসছে। প্রথমে যদি সারা বাংলাদেশ কঠিন লকডাউন দিতেন তাহলে কিন্তু একটা বাছাই হয়ে যেত, দ্বিতীয়বার আবার লকডাউন দিলে কিন্তু ফুললি ক্লিয়ার হয়ে যেত। আমরা সেটা করিনি। হ্যাঁ, সরকারের হয়তোবা সমস্যা ছিল। সমস্যা কি ছিল? মানুষের খাবার ব্যাপার ছিল, খাবার পৌঁছে দিতে পারেনি, মানুষ ঘরে না খেয়ে থাকতে ছিল, সমস্যা ছিল। কিন্তু সরকারের যে সুষ্ঠু পরিকল্পনা ছিল না,
কেন ছিল না সেই কথায় যদি আসি, বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং বিএম এর সাবেক সভাপতি অধ্যাপক ডাক্তার রশিদি মাহবুব বলেন, করোনা ভাইরাস মহামারীতে স্বাস্থ্য খাতের ভঙ্গুর চিত্র ফুটে উঠেছে। এটা কিন্তু আমরা দেখছি। এখন কেন হয় নাই? যারা সার্বিক সমন্বয় করে চিকিৎসার মানটা এগিয়ে নেওয়ার কথা ছিল, তারা কিন্তু তদবিরে ব্যস্ত। বাংলাদেশে আমরা যে জিনিসটা গত 4 মাসে চোখের সামনে চলে এসেছে, তেলবাজ এবং তদবিরবাজ পুরো বাংলাদেশ এবং সরকার বাহাদুরের সমস্ত প্রশাসন দখল করে আছে। গরুর হাটের কথা আপনি বলেছেন, প্রতি বছর ঢাকাতে 24 থেকে 25টি গরুর হাট বসে। এবার গরুর হাট বসছে 17টি গরুর হাট। যদিও হাটের সরকার বলতেছে কি, হাটে প্রবেশ পথে বাধ্যতামূলক হাত ধোয়ার ব্যবস্থা থাকতে হবে, ক্রেতা বিক্রেতাদের মাস্ক পরতে হবে। এটা তো সব মার্কেটে, শপিং মলে, সব জায়গায় আছে। কোথায় এই ব্যবস্থা আছে বলেন? কোথাও নেই। অর্থাৎ কাজীর গরু গোয়ালে আছে, বলে না, কাগজে আছে গোয়ালে নেই। আমাদের অবস্থা হলো এমন। হবে কেমনে? আমাদের নিপা আপু বলছেন যে আওয়ামী লীগের লোকজন বেশি মারা যাচ্ছে, ওনারা ফিল্ডে আছেন। ফিল্ডে আছেন না, ওনারা কেউ কানাডা আছেন, কেউ মালয়েশিয়া আছেন, বলতে চায় না, কেউ সিঙ্গাপুরে আছেন, কেউ যুক্তরাজ্যে আছেন। সবাই জানি কারা আছেন। আজকে জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা আমাদের বঙ্গজননী জননেত্রী শেখ হাসিনা বড় একা, বড় একা। জি জি, ধন্যবাদ নাজিব জি, অশেষ ধন্যবাদ আপনাকে। আমরা আবার আসবো, আমরা প্রোগ্রামের শেষ পর্যায়ে। আমাদের আজকে অনেকগুলি কমেন্ট এসছে, মতামত এসেছে, প্রশ্ন এসেছে। বিশেষ করে অতিথিদের কাছে, আপনাদের কাছে প্রশ্ন করেছেন। শিক্ষকদের অসহায় শিক্ষকদের বদলিকরণ বিষয়ে কিছু বলার জন্য বলেছেন। তারপরে শিক্ষকদের দুরবস্থার কথা বলেছেন, পর্যটন শিল্পের দুরবস্থার কথা প্রশ্ন করেছেন। তারপরে আপনাদের শুভাকাঙ্ক্ষীরা আপনাদেরকে ধন্যবাদ জানিয়েছেন, সুন্দর বক্তব্যের কথা বলেছেন। এদের আমি শুধু নামগুলো, এমডি ওয়ালিদ, রেজাউল করিম, মানিক, আল রিয়াজ সুমন, শাওন, তারপরে এমডি রিয়াজুল করিম, রাজন, মোদাচ্ছের, তাজুল ইসলাম রাজু, মশিউর আকাশ, এরা আপনাদের কাছে প্রশ্ন করেছেন। শামস আর্ক, রিয়াজ পাটোয়ারি, আলী রিয়াজ শাওন, মশিউর আকাশ, মুকাদ্দেস, জহিরুর রিয়াদ, মশিউর রহমান, হাসানুর জামান আরিফ, অনেকে শত শত কমেন্ট প্রশ্ন এখানে আপনাদের কাছে করেছেন। মাদ্রাসার জেনারেল শিক্ষকরা অধ্যক্ষ হতে পারেন না, এই বিষয়ে জানতে চেয়েছেন এটা। তারপরে নাজিব আকবর ভাইকে ধন্যবাদ, মিতা আপাকে ধন্যবাদ। জি, এইসব বিষয়ে প্রশ্নগুলি তো আমাদের আজকে অনেকগুলি, বেশিরভাগ প্রশ্নই আমাদের আজকে সাবজেক্টের সাথে নেই। আমরা যে সাবজেক্ট নিয়ে আলোচনা করার জন্য আজকে একত্রিত হয়েছি এই বিষয়ের বাইরে, তো এই জন্য আমরা প্রশ্নগুলি পড়ার যেগুলি করেছি বলার চেষ্টা করেছি। আবিদা আঞ্জুম, মিতা আপা, আমরা শেষ প্রশ্ন আপনার কাছে, যে আপনারা অত্যন্ত চমৎকারভাবে তিনজনে বিশ্লেষণ করেছেন, আমাদের সচেতনতার কথা বলেছেন, তারপরে মাস্ক ব্যবহার থেকে শুরু করে সরকারের উদ্যোগেরও কিছু সমালোচনা করেছে। আগের মতো ওইভাবে সরকারের যে প্রশাসন এভাবে সতর্ক করার ক্ষেত্রে ঢিলে ঢালা ভাব কথা বলেছে। অনেকে প্রশ্ন করেছেন যে সরকার ঢিলে ঢালা ভাব এবং উদাসীনতা রয়েছে। আপনি কি একমত হবেন এই বিষয়ে? আপনি কি মনে করেন? জি, মিতা আপা। কি বললেন, একটু আরেকবার একটু বলেন তো। হ্যালো, জি, সরকারের একটা প্রশ্ন, দর্শক প্রশ্ন, জি বলছি মিতা আপা, দর্শক একজন প্রশ্ন করেছেন যে সরকারের মধ্যে নিয়ন্ত্রণে উদাসীনতা রয়েছে, উদাসীনতা লক্ষ্য করা যাচ্ছে।
এখন আগের মতো আন্তরিক না। আগে যেভাবে সরকার আন্তরিক ছিলেন লকডাউন করোনা নিয়ন্ত্রণে, এখন সেভাবে নিয়ন্ত্রণে আন্তরিক না, উদাসীনতা দেখা যাচ্ছে। ধন্যবাদ আলমগীর ভাই। আসলে এই বাংলাদেশ মানে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুর সৃষ্টি, তার মানে অনেক সাধনার অনেক শ্রমের বিনিময়ে আজকে এই দেশ স্বাধীন করেছিলেন উনি। উনি যুদ্ধকালীন সময়ে তো উনি মানে বলতে গেলে দেশ স্বাধীন হওয়ার আগে পর্যন্ত ম্যাক্সিমাম সময় উনি তো কারাগারেই থেকেছেন। তো উনার এই সোনার বাংলা তৈরি পিছনে উনার যেমন অবদান আছেন, উনার ওই সুযোগ্য কন্যা আমাদের জননেত্রী শেখ হাসিনা, তারও কিন্তু একনিষ্ঠ শ্রম মেধা দিয়ে আজকে বাংলাদেশ গড়ার জন্য উনি এককভাবে কাজ করে যাচ্ছেন। তো সেইখানে আসলে সরকারের উদাসীনতা আছে এটা বলা মানে আসলে মানে সরকারকে হেয় করা। কেন হেয় করা? যে মানে সরকার ভালো করলেও তাদের ভালো লাগে না, সরকার যে এত করছে তাও তাদের ভালো লাগছে না। সরকার করছে নাকি? সরকার তো সারাক্ষণই কি করে বাংলাদেশের মানুষ ভালো থাকবে। আপনারা দেখেছেন জননেত্রী শেখ হাসিনা পার্লামেন্ট যেই কদিন চলেছে, বরঞ্চ আমাদের বয়স্ক যে পার্লামেন্ট মেম্বার আছে তাদেরকে মানা করেছে, আপনারা এসেন না, কোনোভাবে যদি আপনাদের করোনা হয়ে যায়, আপনারা যদি মারা যান বা অসুস্থ হয়ে যান তাহলে একটা দেশ সম্পদ। অথচ জননেত্রী শেখ হাসিনা কেউ আটকে রাখতো, উনি কিন্তু চলে এসেছে, বলছে না আমি যাবই। উনি কিন্তু কখনো পিছটান হননি। উনি আর যদি আন্তরিকতাই না থাকতেন তাহলে তো উনি ঘরে কোনার মধ্যে, উনি আপনার দেখছেন আপনারা যে অনলাইনে উনি সব প্রোগ্রাম গুলো এখানে মিটিং থেকে সবকিছু করে যাচ্ছেন, উনি কিন্তু বসে নাই, সর্বাত্মক হয়ে কাজ করে যাচ্ছেন। এবং বাংলাদেশের যখনই একজন মারা যান, উনার যে মানে কাছে আছেন, যাদের সঙ্গে যোগাযোগ হচ্ছে, তাদের কাছ থেকে আপনাদের যদি কারো জানাশোনা জানতে পাবেন, উনি খুবই মর্মাহত। বাংলাদেশের একটা মানুষ যদি করোনায় মারা যাচ্ছে শুনলে উনি একদম মানে এত মর্মাহত হচ্ছেন, সে যেই হোক। উনি তখন আর চিন্তা করেন না বিএনপি আওয়ামী লীগ, উনি চিন্তা করে বাংলাদেশের মানুষ মারা যাচ্ছে তার, এটা তার কাছে খুবই দুঃখজনক। উনি যেহেতু মানুষকে ভালোবাসেন, আর উনি তো আমাদের জনতা শেখ হাসিনা তো সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন যে কি করে এই দেশের মানুষকে রক্ষা করা যায়। সব মানুষ যাতে মাস্ক পরে, সব মানুষ যাতে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে, সব মানুষের বাড়িতে যেন অভাব না থাকে, সেটার জন্য কিন্তু উনি সর্বাত্মকভাবে যেভাবে চেষ্টা করেছে। আর আরেকটা কথা বলি, আমাদের এই আরেক ভাইয়া বলেছেন যে আমাদের লোকজন কানাডা যুক্তরাষ্ট্রে বসে আছেন। যুক্তরাষ্ট্রে বসে থাকা মানে তো মৃত্যুকে ডেকে নিয়ে আসা, কারণ যুক্তরাষ্ট্রে তো মৃত্যুর মিছিল। এখন তো কাউকে যেতে বললে তারা রাজি হয় না যেতে, রাজি হবে আপনাকে বললো তো আপনি বলবেন যে না বাবা আমি আমেরিকায় যাব না, আমেরিকায় গেলেই বাবা বিপদ আছে। আর সেখানে আপনি বলছেন বসে আছে। আসলে আমার আমার ওইভাবে জানা নাই, যে বসে আছে হয়তো সে কি কারণে বসে আছে, আমার অতটা আমার কাছে এটা বোধগম্য না। কারণ আমাকে যদি এখন বলা হয় যে তুমি যাও আমেরিকায় ঘুরে আসো, আমি তো হলো আমি মাপ চাই, আমি যাবো না। কারণ আমার কাছে মনে হয় আমার দেশ অনেক সেফ, অনেক সেফ। ওইখানে বরঞ্চ সেফ না, ওখানে গেলেই মনে হচ্ছে যে মৃত্যু মিছিল, এবং ওখানে পদে পদে মানে করোনা। কারণ আমাদের যে প্যানেল মেয়র ছিল আপনার গত টার্মে, আমাদের ডেজি সারোয়ার, তার হাজবেন্ড তার বাচ্চারা সব আমেরিকায় আছে। তো তারপরও সে তো আমেরিকায় যাচ্ছে না, সে তো এখানে রাস্তায় রাস্তায় যে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে হ্যান্ড স্যানিটাইজার মাস্ক দিল, তারপরে ত্রাণ দিয়ে বেড়াচ্ছে, তার এটাই আনন্দ, এটাই আনন্দ। সে সারাক্ষণ। আরেকটু ভাই আমি একটু বলি, আর আপনারা যে স্বাস্থ্য খাতের ভিন্ন কথা বলছেন, আসলে স্বাস্থ্য খাতের মধ্যে যেখানে চোর আছে, চোরকে তো আর আমরা দেখিনি যে কে চোর। এই চোর যখন চুরি করছে তখন না বুঝতে পারছি সেটা একটা চোর, তার আগে পর্যন্ত তো জানি না যে এই লোকটা চোর বা এই লোকটা অমুক। কতজনের কত রিপোর্ট আসছে, এটা আসলে আমার জননেত্রী শেখ হাসিনা নিজেই কিন্তু এগুলা সব তদন্ত করে বের করেছে, এবং সেগুলা বিচারও করছেন। বিচার হচ্ছে না তা না, সব বিচার হচ্ছে। আরে শাহেদের মতো চোর একটা যে মানে এত বড় একটা মানে ঘটনা ঘটাবে, বা এই যে এই ধরনের মানে সে টাকার পাহাড় বানিয়েছে, তারপরে এই করোনা টেস্ট নিয়ে গাফিলতি, তার তো আসলে মানুষের প্রতি ভালোবাসা নেই। সে তো একটা সবচেয়ে বেশি মানে বড় ধরনের বলতে গেলে কি মানে রাজাকারের এক ধরনের রাজাকার সে, মানে মানুষকে যে ভালোবাসেন তাকে রাজাকারই বলা চলে। তো যাই হোক, আপনারা খালি সরকারের দোষ দিলে হবে না, সরকার যথেষ্ট। আপনারা সরকারে থাকলে আপনারা কি করতেন সেটা বলেন, সেটা বলতে পারবেন যে আপনারা একদম সব উদ্ধার করে দিতেন, তা তো পারতেন না। বরঞ্চ আপনাদের থেকে জননেত্রী শেখ হাসিনা অনেক বেশি ভালো কাজ করছে, আপনারা থাকলে ওইটুকু পারতেন না। উনি একাত্মভাবে কাজ করে যাচ্ছে, উনার উনার নির্দেশে সবাই কিন্তু মানে, এবং সব জায়গায় আপনারা আজকে যতটুকু আপনারা দেখছেন আজকে স্বাস্থ্য সেবার মনে করেন যতটুকু মানুষ। আর আপনারা বললেন যে রুগী নিচ্ছে না, আজকে সরকারি হাসপাতালে এখনো করোনার বেড খালি পড়ে আছে, মুগদা হাসপাতালে বেড খালি পড়ে, কুয়েত মৈত্রী হাসপাতালে বেড খালি পড়ে আছে, কোথায় রুগী নিচ্ছে না? আর প্রতিটা বাংলাদেশের প্রতিটা সরকারি, একটু দাঁড়ান আমি বলি, প্রতিটা বাংলাদেশের প্রতিটা সরকারি হাসপাতালে নিয়মই হয়ে গেছে, আইন করে দেওয়া হয়েছে যে
কোভিড ওয়ার্ড থাকবে এবং প্রতিটা হাসপাতালে কোভিড ওয়ার্ড আছে এবং কোভিড ওয়ার্ডে রুগী থাকছে। ওখানকার হাসপাতাল, বাংলাদেশে এমন কোন হাসপাতাল নাই সরকারি যেখানে, বিশেষ করে মেডিকেল কলেজ গুলাতে কোভিড ওয়ার্ড সবার একদম এটা হচ্ছে বাঞ্ছনীয় করে দেওয়া হয়েছে এবং আছে। যার জন্য আপনারা যতটা ভাবছেন যে ট্রিটমেন্টে, আমি কয়েকদিন আগে সরকারি ডাইরেক্টরের সাথে কথা বললাম, উনি বললাম ভাবি আমার হাজবেন্ডও যেহেতু সরকারি ডাক্তার, আমি তো জানি এখনকার রিপোর্ট, ভাবি আমাদের অনেকগুলা ওয়ার্ড খালি, বেড খালি পড়ে আছে, এখন রুগী আমরা পাচ্ছি না, আসছে না। তারপরে আমরা অক্সিজেন না, একটু ভাইয়া একটু আমাকে সময় দিতেই হবে, যেহেতু অক্সিজেন স্যাচুরেশন বাড়ানোর জন্য ওনারা বেড থেকে, রুম থেকে আমাকে বাথরুম পর্যন্ত এই সিস্টেম করে দিয়েছে। তো সরকার করছে নাকি? সরকার যেখানেই দেখছে গ্যাপ সেখানেই সেটা দেওয়ার চেষ্টা করছে, যাতে মানুষের সুবিধা হয়, মানুষ যাতে পায়, মানুষ যাতে ভালো থাকে, সেটা কিন্তু করে যাচ্ছে। তার মধ্যে ছিটাপাটা হয়তো কোনো কিছু হয়ে যাচ্ছে, গ্যাপ পড়ে যাচ্ছে, সেটাও যখন শুনছে যে এটা গ্যাপ, সেটাও কিন্তু ইমপ্রুভ করার চেষ্টা করছে। আমরা কিন্তু সবার আগে মানতে হবে যে আমরা কিন্তু মানুষ, আমরা কিন্তু ফ্রেস্তা না, মানুষ হিসেবে আমরা কাজ করে যাচ্ছি। তার মধ্যে হয়তো অনেক সময় অনেক কিছু ভুল হয়ে যাচ্ছে, ভুল হলে ভুল কিন্তু সংশোধন করা হচ্ছে। তবে সমালোচনা করার আগে কিছু ভালো গুণও আছে, সেগুলাও বলেন, এটাই আমি বলতে চাই। ধন্যবাদ। কি বলেন? জি বিলকিস আপা, শুনতে পাচ্ছেন? যে আপনারা থাকলে কি করতেন, আপনারা থাকলে কি করতেন, এটা একটা বিষয়। সরকার আরেকটা বিষয় হচ্ছে যে সরকার খুবই আন্তরিকতার সাথে সবকিছু করছে, যখন যেটা হচ্ছে সে যথাযথভাবে ব্যবস্থা নিচ্ছে। আচ্ছা, আমি প্রথমে নাজিম ভাইয়ের একটা প্রশ্নের উত্তর দিয়ে নেই। সেটা হলো যে উনি বলল যে ইটালির বিএনপি সভাপতি একটা স্টেটমেন্ট দিয়েছে যে এখানে কি লক্ষ লক্ষ লোক, এটা জাহান্নাম, হেন তেন, এই ধরনের স্টেটমেন্ট দেওয়ার পরে সেই বিএনপি সভাপতি এখনো মানে হামলার শিকার হয় নাই, এটা আমি বিশ্বাস করতে পারি না। কারণ এটা আমরা কোনো জায়গায় পাই নাই এই ধরনের স্টেটমেন্টের পরে। শুধুমাত্র একটু যদি বলা হয় যে আপনার এই যে বেডগুলি খালি পড়ে আছে, কেন বেডগুলি খালি পড়ে আছে? কারণ যখন আপনি যাবেন, আমি কিন্তু একটিবারও বলিনি যে প্রধানমন্ত্রীর আন্তরিকতার অভাব আছে, কিন্তু প্রধানমন্ত্রী নিজেই তো অসহায় হয়ে গেছে, যে কথা নাজিম ভাই বলেছে। তা না হলে প্রধানমন্ত্রী কিভাবে সংসদে বলে যে আমি যদি কাফনের কাপড়ও দিতাম আমার নেতা কর্মীরা সেটাকে পাঞ্জাবি বানায় পড়তো? এটা তো কম দুঃখে বলে নাই। এটাকে আপনার কি বলবেন? অর্থাৎ কি সরকারি উইংস গুলি কাজ করছে না, উইংস গুলি দুর্নীতিতে পরিপূর্ণ হয়ে গেছে। ওই যে সর্ব অঙ্গে যদি আপনার ঘা হয় মলম দিব কোথায়? আজকে সংসদে যদি প্রধানমন্ত্রী কিংবা সংসদ নেতা বলতে বাধ্য হয় যে দুর্নীতি আজকে মহিরুহ রূপ ধারণ করেছে, একটা শিকড় কেটে দিলে আরেকটি শিকড় গজিয়ে ওঠে, উনি কি করবে? কারণ উনি যাদের দিয়ে করাচ্ছে, আজকে যতই বলেন না কেন স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ে আজকে যদি কোভিড না আসতো, নাজিম ভাই বললো আমরা অনেকগুলি শব্দের সঙ্গে পরিচিত হয়েছি, কি লকডাউন, তারপরে কোয়ারেন্টাইন, আইসোলেশন, এটা সত্যি কথা। আবার এই কোভিড যদি না আসতো আজকে এই যে স্বাস্থ্য খাতের অবস্থা, এটাও কিন্তু প্রকাশ হতো না। আমাদের কথা হলো যে শাহেদটা ফ্যাক্টর না, সাবরিনা ফ্যাক্টর না, কিংবা আরো যারা, সেটা বিষয় না। বিষয় হলো যে এরা চুক্তি করলো যাদের সাথে, কোন মানে নিশ্চয়ই বড় অঙ্ক সেখানে ঢালা হয়েছে। তারা কোথায়? সেই হোমরা চোমরারা কোথায়? আজকে যে কথাটি আমাদের সংসদ সদস্য বলল যে এদেরকে ধরা হচ্ছে, হ্যান হচ্ছে, হ্যাঁ ধরা তো হচ্ছে। ক্যাসিনোর সম্রাট কিংবা আমাদের কি জিকে শামিম টামিম, এরা কিন্তু জেলখানায় নাই, এরা কিন্তু বহাল তবিয়তে ভিআইপি ইয়াতে আপনার পিজিতে আরাম করে তারা রয়েছে। তাদের টাকা পয়সাগুলি গেলে, এই যে কোভিডে এখন যে এত কিছু, সেই টাকা পয়সাগুলি, এই যে আমরা হলমার্ক, ডেস্টিনি, বিসমিল্লাহ গ্রুপ, এত যে দুর্নীতি হলো, সে টাকা পয়সাগুলি কোথায়? আমরা তো চোখে দেখলাম না। ধরছে? এই যে আজকে যদি ইটালিতে এই ঘটনাটা না ঘটতো, শাহেদ কি ধরা পড়তো? কখনোই ধরা পড়তো না। শাহেদ যে এতগুলি, এখন তার নামে 48টি মামলা হচ্ছে, তা এতদিন কোথায় ছিল? এত বড় বড় নেতার সঙ্গে তার মেলামেশা, চলাফেরা, একজন সে আর্মি চিফের সঙ্গে প্রধানমন্ত্রী কিংবা প্রেসিডেন্ট, এগুলি তো হলোই। এমন কি ইন্ডিয়ার আপনার কি বলে কেজরিওয়ালা থেকে শুরু করে
তাদের কাছে পর্যন্ত আর তাকে কে পাঠালো? প্রণব মুখার্জির কাছে কে পাঠালো? প্রণব মুখার্জি, কেজরিওয়াল, এদের কাছে কে পাঠালো তাকে? কোন দূত হয়ে, কার দূত হয়ে গেল? এগুলিকে আপনাকে প্রকাশ্যে আনতে হবে। টাকা পয়সা, সেটা তো বুঝলাম যে টাকা পয়সা দুর্নীতি করছে, আজকে পেপারে দেখলাম যে তার টাকা পয়সা সব বিদেশে পাচার হয়ে গেছে। কিন্তু এই যে টাকা পয়সা, সে যে এই চুক্তিগুলি করলো, এই চুক্তিগুলি যারা করলো তারা কোথায়? আজকে শুধু একজন ডিজি পদত্যাগ করলো, আজকে নতুন ডিজি আপনার জয়েন করার সঙ্গে সঙ্গে বলেছে আমরা সবাই দুর্নীতিগ্রস্ত। তার প্রথম ভাষ্যই হলো আমরা সবাই দুর্নীতিগ্রস্ত। তো এই অবস্থা যদি হয়, সরকার মানে তো শুধু প্রধানমন্ত্রী না, প্রধানমন্ত্রীর ইচ্ছা, তার সদিচ্ছা, সেটা নিয়ে আমি কথা বলছি না, আমি কথা পুরো সিস্টেমটা নিয়ে কথা বলছি। আর আপনি বললেন আমরা থাকলে কি করতাম? অবশ্যই আমরা থাকলে সরকারের যে দায়িত্ব, আর আমরা যদি থাকতাম তাহলে আমরা একটি গণতান্ত্রিক ওয়েতে এসে আমরা সরকারে থাকতাম, অর্থাৎ জনগণের ভোটে আসতাম, আমাদের জবাবদিহিতা থাকতো। এই সরকার তো জনগণের ভোটে আসে নাই, সুতরাং এই সরকারের তো জবাবদিহিতা নাই। আপনি বলবেন যে আপনারা তো বিরোধী দলে আছেন, সরকারের ভুল ত্রুটি ধরাটাই আপনাদের। আমরা আলোচনা করব, সমালোচনা করব, সরকারকে সেটা শুনতে হবে, যেটা গ্রহণ করে সেটা গ্রহণ করবে, যেটা বর্জন করে সেটা বর্জন করবে। কিন্তু আওয়ামী লীগের একটা ক্যারেক্টার যে তারা কোনো সমালোচনায় শুনতে চায় না। কিন্তু আপনারা আজকে আমরা যারা আলোচক কিংবা সঞ্চালক, তারা কেউ কি মানে বুকে না, কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবে যে আমাদের এখন এই অবস্থায়, প্রিভিয়াস বাদই দিলাম, এখন এই অবস্থায় দেশের অবস্থা, আমরা এই যে করোনা থেকে নিয়ন্ত্রণে কিংবা দুর্নীতি থেকে নিয়ন্ত্রণে, কিংবা আমরা কেউ ভালো আছি? কেউ বলতে পারবে না। এমনকি সংসদ সদস্য উনিও বলতে পারবে না। উনিও বলতে পারবে না যে আমি নিশ্চিন্ত আছি, আমি ভালো আছি, আমার আশেপাশে যারা আছে তারা ভালো আছে, কেউ বলতে পারবে না। সুতরাং আমাদের কথা যেটা, সেটা হলো এখন এই মহামারী একটা ক্রান্তিকাল। আমরা বলেছিলাম, সব বিএনপি থেকে বলেছিল যে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করি। ওনারা যখন একটা প্যাকেজ ঘোষণা করলো, তার আগের দিন বিএনপি থেকে একটা প্যাকেজ ঘোষণা করা হয়েছিল, কিন্তু কোনো কিছু, বিএনপি মানেই হলো অছুৎ, বিএনপি মানেই শত্রু। আমরা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতাকারী, আমরা শত্রু না, কারণ আমরাও জনগণের পাশে থাকতে চাই, জনগণের সেবা করতে চাই, আওয়ামী লীগও করতে চাই, অন্য দলও করতে চাই। রাজনীতি মানে তো জনগণের জন্য রাজনীতি। তো জনগণের জন্য রাজনীতি করতে গেলে আমি সরকারে আছি, যারা বিরোধিতা আছে তাদেরকে শত্রু মনে করে চলবে না, তাদেরকে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী মনে করতে হবে, যেটা আমরা মনে করি। এবং আমরা সরকারে থাকলে অবশ্যই এটাকে নিয়ন্ত্রণের জন্য এবং সিস্টেম প্রাক যে একটা প্রস্তুতি, সেই প্রস্তুতিতে এই গভর্নমেন্টের ছিল না, কারণ তারা তখন শতবর্ষ নিয়ে ব্যস্ত ছিল, জন্ম শতবার্ষিকী নিয়ে ব্যস্ত ছিল, যার জন্য কিন্তু এইভাবে। একটি কথা শেষ করি, নাজিম ভাই বলেছিল যে আমাদের এই যে মানে ইটালি থেকে প্রথম দিকে যখন লোকজন আসলো, তখন কিন্তু আমাদের এয়ারপোর্ট কিংবা বর্ডার গুলিতে যে স্ক্যানিং মেশিন টেস্ট করা কিংবা চেক করা, এই যে ভাষান্তরে নিয়ে যাওয়ার কথা বললো, এটা তো একটা কথার কথা, কিন্তু আপনি এয়ারপোর্টে তো আপনি চেক করার জন্য 3টা স্ক্যানিং এর মধ্যে 2টাই নষ্ট, একটা দিয়ে কিছুই হলো না। আরেকটি কথা আমাদের মিতা আপা বলেছে যে যুক্তরাষ্ট্রে আমরা যাব কেন? আপনাদের অর্থমন্ত্রী এই রকম অবস্থা, এখন কোথায় উনি? আপনাদের হানিফ সাহেব কোথায়? এরা কোথায় গেল? আর যুক্তরাষ্ট্রে আপনি যেটা বললেন, সেখানে আরো বেশি সংক্রমণ বেশি, তারপরেও কিন্তু আমাদের দেশের লোকজনকে আমরা দেখেছি তারা যুক্তরাষ্ট্রে গিয়েছে, এবং এয়ারপোর্টে যখন তাদেরকে সাংবাদিকরা প্রশ্ন করেছে যে সেইখানে অবস্থা খুবই খারাপ, আপনারা কেন, এক সেকেন্ড বলতে হবে, আপনারা কেন যাচ্ছেন, প্রত্যেকে বলেছে যে ওই দেশে আমার নিশ্চয়তা আছে, আমি ট্রিটমেন্ট পাবো, আমার সিকিউরিটি আছে, আমার মানে ঘরে টাকা চলে আসবে, আমি সচেতন ভাবে থাকলে পরে আমার কোনো অসুবিধা নাই। কিন্তু এখানে আক্রান্ত হলে আমি ট্রিটমেন্ট পাবো না, আমার ট্রিটমেন্ট ব্যবস্থা নাই, আমার দেশে সবকিছুর ভঙ্গুর, যার জন্য কিন্তু লোকজন এখনো, যদি আপনি ডেজি আপার কথা বললেন, উনি একজন জনপ্রতিনিধি, সেই জন্য উনি এখানে আছেন, ওনার ফ্যামিলি তো ওখানে, কিন্তু যারা মনে করে যে বাংলাদেশ আমার জন্য নিরাপদ না, তারা কিন্তু সবাই চলে গেছে। এখনো তারা এক জায়গা মানে 10 গুণ 20 গুণ বেশি প্লেন ফেয়ার দিয়ে তারা কিন্তু চলে যাচ্ছে। তো সুতরাং এইসব যেটা সত্য সেটাকে স্বীকার করে এই মহামারীকে মোকাবেলা করতে হবে আমাদের সবাইকে। কেউ বলতে পারবে না যে এটা বিএনপি কে ধরবে, আওয়ামী লীগকে ধরবে, কিংবা জাতীয় পার্টিকে ধরবে, কিংবা আমাদের এই যে ভাই আছে এনডিপি না বিডিপি ওনাকে ধরবে, কেউ বলতে পারবে না। এটা সবাই আমরা আক্রান্ত হতে পারি।
সুতরাং সবাইকে মিলে একসঙ্গেই আমাদের এটা মোকাবেলা করতে হবে, এটাই হলো শেষ কথা। ধন্যবাদ। অশেষ ধন্যবাদ জনাব বিলকিস ইসলাম আপনাকে। আমরা আসলে যে বিষয় নিয়ে আলোচনা করার জন্য আজকে বিষয় নির্ধারণ করেছি, আমরা আসলে বিষয়তে থাকছি না। আসলে বিষয়তে থাকলে আমরা বিষয়ের উপরে আমরা বিভিন্ন বিষয়, রাজনৈতিক বিষয়ে কথা বলি। তো কথা প্রসঙ্গে আপনারা যেহেতু রাজনৈতিক নেতৃবৃন্দ, আপনারা আপনার রাজনীতি চলে আসে যেভাবে, যে প্রসঙ্গে আমরা আলোচনা করতে যাই না কেন আপনাদের রাজনীতি আসে। তো অবশ্যই রাজনীতি থাকবে, কোনো কিছু রাজনীতির বাইরে নয়, সবকিছু রাজনীতির ভিতরে। আমাদের দেশও যত কিছু অর্জন রাজনীতি মাধ্যমে হয়েছে। জি নাজিব আকবর, আপনাকে শেষ প্রশ্ন। আপনি অনেকগুলো বিষয় নিয়ে এখানে আলোচনা করেছেন। আমাদের অত্যন্ত জনপ্রিয় দুইজন, একজন সাবেক এবং বর্তমান সংসদ সদস্য। বর্তমান যে নিয়ন্ত্রণহীন পরিস্থিতি, এই বিষয়ের উত্তরণের পথের ব্যাপারেও আপনি কয়েকটি পরামর্শ দিয়েছেন। আমি আপনাকে শেষ প্রশ্ন যেটা করতে চাই, এর বাইরে যে বিষয়গুলি ওনারা বলেছেন, এর বাইরে বাংলাদেশের এই জনগণের এখন কোনো করণীয়, এই যে মানে যেভাবে জনস্রোত আকারে মানুষ ভিড় হচ্ছে, এটা কি নিয়ন্ত্রণ করার কোনো ব্যবস্থা সরকারের পক্ষ কিন্তু দেখছি না আমরা। বা ধরেন যে একটা ঘোষণা আছে শুধু সরকারি চাকরিজীবীদেরকে না যাওয়ার কথা, আমার মনে হয় না যে এটা এই ধরনের ঘোষণার মাধ্যমে এটা তাদেরকে নির্লিপ্ত করা যাবে তাদের এই যাত্রা থেকে। তো আপনি এই বিষয়টাকে সার্বিকভাবে কিভাবে দেখছেন? ধন্যবাদ। প্রথমত আদিবাবা বলছিলেন হাসপাতালে বেড অনেক খালি আছে। কয়েকটা কথা বলিনি সংক্ষিপ্ত ভাবে। নিঃসন্দেহে 62% বেড খালি আছে, আমি তথ্য দিয়ে বলতেছি। কিন্তু বাহিরে রোগীরা ভর্তির জন্য হাহাকার, রোগীরা ভর্তি হতে পারতেছেন না। আর হানিফ ভাই কোথায় গেছেন কিংবা আমাদের অর্থমন্ত্রী সাহেব কোথায় আছেন এটা আমি আর বলবো না, বিলকিস আপা বলে দিচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রী একজন, সব ব্যাপারে ওনাকে সংসদে গিয়ে বলতে হবে, ওনাকে বাইরে বলতে হবে, ওনাকে ব্যবস্থা নিতে হবে। উনি বলার পরে শাহেদ গ্রেপ্তার হবে, উনি বলার পর ডাক্তার সাবরিনা গ্রেপ্তার হবে। সাবরিনা শাহেদ তো একা না, হ্যাঁ ওনাদেরকে সাবরিনা শাহেদ, হ্যাঁ প্রধানমন্ত্রী বলবেন, তাহলে তো আর কারো মন্ত্রীর দরকার ছিল না, আমাদের সবকিছুই প্রধানমন্ত্রী বলতে হচ্ছে। উনি রাষ্ট্রের প্রধান হিসেবে তো উনি বলবেন, ওনার হ্যান্ডস, উনি অবশ্যই সরকার প্রধান হিসেবে বলবেন, তাহলে অন্যদের কাজটা কি? অন্যরা শুধুমাত্র এখানে বসে বসে তেল বাজার তদবির বাজ করবেন আর দুর্নীতির আখড়া তৈরি করবেন, এটা তো হবে না। সুন্দর কথা বলছেন, এটার জবাব হলো কি আমি বলি। মূলত আমি এটা বললে তো আরেকটা আপনার টকশো করতে হবে। আমি একদম এক লাইনে বলি, আমাদের দেশের প্রধান দুইটি দলে গণতন্ত্র নাই। আগে রাজপথ থেকে নেতারা তৈরি হতো এবং মন্ত্রী পরিষদে অধিষ্ঠিত হতো। এখন রাজপথ থেকে নেতা তৈরি হয় না, কমিটিতে কোনো লোক রাজপথ থেকে আসে না, টেবিলে বসে কমিটি হয়, ডাইনিং টেবিলে বসে কমিটি হয়, ড্রয়িং রুমে বসে কমিটি হয়। ফলে ব্যর্থ অকার্যকর লোকরা রাষ্ট্রের মানে দায়িত্বপূর্ণ পদে গিয়ে রাষ্ট্রের 12টা বাজাচ্ছে। সমস্যাটা এই জায়গায়, ওইদিকে আমি এখন আর গেলাম না, যেহেতু আজকের আলোচ্য বিষয় হলো করোনা কি নিয়ন্ত্রণে। এখান থেকে উত্তরণের পথ আমরা আসলে একটা জায়গায় চলে গেছি। আমাদের এখন বর্তমান অবস্থাটা কি এটা দেখতে হবে। আমাদের অবস্থাটা হলো কর্মহীন জীবন, মুনাফাহীন ব্যবসা, বিজ্ঞাপনহীন গণমাধ্যম, অনিশ্চিত চাকরির স্থায়িত্ব, অস্তিত্ব সংকটে লাখো বেসরকারি প্রতিষ্ঠান, প্রবাসীদের বানের পাখির মতো ডানা ঝাপটানো, গৃহবন্দী শিশু, পারিবারিক সহিংসতার শিকার নারী, উপাসনালয় বিমুখ আতঙ্কিত উপাসনাকারী, শূন্যে নেমে আসা সামাজিক আচার অনুষ্ঠান, খেলার মাঠে ঘাস আর জমে আছে ধুলা, একটি মিলনায়তন এমন ভাবে দগ্ধ হওয়ার নাম কি বেঁচে থাকা? এর নাম বেঁচে থাকা নয়। আমরা রাস্তায় বাস চলছে অথচ যাত্রী নেই, শূন্যে পড়ে আছে স্কুল, কলেজ আর বিশ্ববিদ্যালয়ের বারান্দাগুলো, অথচ এই বারান্দা দেখেই তপন চৌধুরী গেয়েছিলেন, কলেজের করিডোরে দেখেছি চোখ দুটো ছিল তার সুন্দর, মোনালিসার হাসি দিয়ে কেঁদেছে এই বিরহের অন্তর। এই বারান্দা, এই শিক্ষা প্রতিষ্ঠানের বারান্দা আবার কবে সরব হবে? ছাত্ররা তাকিয়ে আছে, তারা জানে না।
হাসপাতালে হাসপাতালে সারাদিন দেখেও কারো সাড়া পাওয়া যায় না। আর বেসরকারি হাসপাতালগুলো ডাক্তার সাবরিন আর সাহেবদের টর্চার সেল, গড়ে আইসোলেশন কিংবা কোয়ারেন্টাইনে থাকা মানুষের আত্মচিৎকার, প্রাণের আকুতি, এই শূন্য গড়ে নির্বাসনার কতকাল। এমনি যখন অবস্থা তখন প্রশ্নবিদ্ধ, এই কোয়ারেন্টাইন, এই আইসোলেশন, এই করোনা, কতদিন আমরা এইভাবে থাকবো, কতদিন আমাদেরকে ঘরে বসিয়ে রাখবো? আমরা মনে করি, আমি শুরুতেই যেটা বলেছি, দল নয়, রাজনীতি নয়, আওয়ামী লীগ বিএনপি বাধাবাধি নয়, আমরা সবাই মানুষ, বাংলাদেশের মানুষ, বাংলাদেশকে বাঁচাতে হবে, বাংলাদেশের মানুষকে বাঁচাতে হবে। বাংলাদেশের করোনা সংক্রমণকে নিয়ন্ত্রণ করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। আমি যেটা বারবার বলি, ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার জন্য দায়িত্ব নিতে হবে সরকারকে এবং সরকার দলকে। আমরা সবাই এটাতে এগিয়ে যাব। যদিও বাংলাদেশের প্রধান বিরোধী দল বিলকিস আপা অনেকগুলা কাহিনী বলছেন, কোথায় কোথায় কি করছেন, এটা অনেকটাই সত্য, আমি নিজেও দেখেছি করেছেন, কিন্তু মাঝে মাঝে ওনারাও আইসোলেশনে চলে যান, ওনারা কোয়ারেন্টাইনে চলে যান, ওনাদেরকে খুঁজে পাওয়া যায় না। বাংলার মানুষ তাকিয়ে আছে। আওয়ামী লীগ বিএনপির বাইরে ব্যতিক্রম ধর্মী, ভিন্ন ধর্মী, এই যে পরিবারতান্ত্রিক যে রাজনৈতিক দ্বারা, এই রাজনৈতিক বাইরে বিকল্প একটা শক্তির দিকে হয়তো সামনে মানুষ সেই দিকে ধাবিত হবে। ধন্যবাদ। যে নাজিব আকবর ভাই, আমরা রাজনীতিতে পরিবারতন্ত্র বা রাজনীতিতে পরিবারের যে পদায়ন, এই বিষয়ে আমরা বিস্তারিত একটা আলোচনা করা যাবে একদিন। তো আমরা আজকে আসলে আমাদের আলোচনার মূল উদ্দেশ্য হচ্ছে যে জনগণকে সচেতন করা এবং যেভাবে জনস্রোত নেমেছে ঈদকে সামনে রেখে, বিশেষ করে আপনারা যেই কথাগুলি বলেছেন, আমি যদি সংক্ষেপে দু একটি বিষয় বলি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে, সেটা হচ্ছে যে মানুষের জীবন চেয়ে জীবিকাকে গুরুত্ব দেওয়ার জন্য মানুষ আসলে এখন রাস্তায়, তাদের কর্মস্থলে যেতে হচ্ছে। দুইটাই পাশাপাশি, জীবন এবং জীবিকা দুটাকে পাশাপাশি গুরুত্ব দিয়ে। কিন্তু আমরা আজকের আপনাদের আলোচনা থেকে যেটা আমরা অনুধাবন করলাম, যে আমাদেরকে জীবনকেও রক্ষা করতে হবে, পাশাপাশি আমাদেরকে জীবিকা অর্জনের যে চেষ্টা সেটাও করতে হবে। যে সামাজিক দূরত্ব থেকে শুরু করে আমাদের যে ধরনের নিরাপদ নিজেকে রেখে আমরা আমাদের দুটো জিনিসের প্যারালাল আমরা করতে হবে। আমরা দেশবাসীকেও বলবো, আপনারা যেভাবে বের হচ্ছেন, অনেকের ম্যাক্সিমাম এখন দেখা যাচ্ছে যে অনেকের মাস্ক নেই। আরেকটা বিষয় আপনারা বলেছেন যে আমাদের যেমনটি বলেছেন যে বস্তিতে নির্মাণের মানুষরা আক্রান্ত হচ্ছেন কম। আমিও আমাদের শ্রমিক সংগঠনের নেতা এনায়েতুল্লাহ ভাইকে ফোন করেছিলাম, ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনার যে সারাক্ষণ মানুষের সাথে থাকে আপনার শ্রমিকরা, আপনার কেমন লোক আক্রান্ত হয়েছে এই ব্যাপারে আপনি কিছু জানেন কিনা। উনিও বলেছেন যে আমার জানা মতে আক্রান্ত হওয়ার কোনো খবর আমরা জানি না। তো এটা আসলে আল্লাহ আমাদেরকে এই মহামারী থেকে রক্ষা করবেন এবং সবাই সুস্থ থাকবেন সেই প্রত্যাশা করে আমরা আজকের এই আলোচনা এখানে শেষ করতে চাই। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। খোদা হাফেজ।